আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা জি যায়। স্যার, জি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখি আপনাদের কোনো উপকার করতে পারি নাকি। ইনশাল্লাহ স্যার। প্রবলেম হইলো, আমরা অনলাইনে ভর্তি হই, কিন্তু একটা অনলাইনে ভর্তি হইলে ক্লাসের যে গুরুত্বটা, এটা নাকি আমাদের আসে না। অনলাইনের ক্লাসগুলো আমরা আবার সুবিধা অনুযায়ী দেখে নেই, যখন আমাদের সময় হয় দেখার, এরকম হয়। কিন্তু আসলে ক্লাসের সময় ক্লাসগুলো দেখলে সুবিধা আছে। টিচার ক্লাস নিতেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার এই সময়টাও কেটে গেল। বাকি কোন যে আমার যে ভালো সময়টা, যে টাইমে আমি ক্লাসগুলো দেখি, ওই টাইমে যদি আমি পড়ালেখাগুলো করতে পারতাম যেভাবে গাইডলাইন দেওয়া হয়, তাহলে বেশি সুবিধা হইতো। কিন্তু দেখা যায় আমাদের ভালো সময়গুলো আমরা ক্লাসগুলো করি, যখন ক্লাসগুলো হয় তখন করি না। আমি ভাবি যে আমি আমার সময় অনুযায়ী ক্লাসগুলো করবো, ওই অনুযায়ী দুই টাইমে সময়গুলো যায়। এই কারণে ক্লাসের সময় ক্লাস করতে পারলে এটাই বেশি বেটার হয়, সুবিধা হয়। বাকি টাইম আমরা যদি রুটিন অনুযায়ী পড়াশোনা করি, জি স্যার। তাহলে সুবিধা হবে। এখন আমাদের সামনে সার্কুলার যে দুইটা, এটার ভিতরে আমাদের নজরের যে সার্কুলার, একটা হলো ডিএম আর একটা হলো জুনিয়র। কিন্তু আসলে এই দুইটা সার্কুলার কমপ্লিট হইতে হইতে আর অনেকগুলো পরীক্ষা চলে আসবে। আদার যেগুলো যত পরীক্ষা আছে, এগুলোর ভিতরে আমাদের কিছু আদার কিছু প্রতিষ্ঠান পরীক্ষা নেয়, নিজস্ব প্রতিষ্ঠান। এই টাইপের কিছু প্রতিষ্ঠান আছে। পাওয়ার সেক্টরের কিছু পরীক্ষা আছে। এখন বর্তমান সময়ে আমাদের অনেকের বোঝার ভুল থাকে এটা, যে আমি আসলে এই জুনিয়রের জন্য পড়তেছি, আমি আসলে ডিএম এর জন্য পড়তেছি, আমি আসলে পাওয়ার সেক্টর ওজো পাটিকো পিডিবি এগুলোর জন্য পড়তেছি। চাকরি আসলে রিজিকের মালিক উপরে যিনি আছেন উনি। আমাদের পড়াশোনা করা দরকার, আমরা পড়াশোনা করা আমাদের কাজ। এখন আমি একটা ফিস্ট করলাম, ফিস্ট করলে হবে কি, দেখা যাবে যে প্রশ্নের প্যাটার্ন এখানে এক এক রকম। আমি একটা প্রিপারেশন নিলাম, এটাতে বাই চান্স এইবার যেরকম রেলের পিলি হয়েছে, রেলের পিলিটা এরকম হয়েছে যেটা জব সলিউশনের ভাই ব্রাদার চিন্তাই করে নাই যে এরকম একটা পিলি হবে। পিলির প্রশ্ন টাইপের বেশিরভাগ হলো অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, তো দেখা যায় যে একটা ছেলে সাপোজ রেলের জন্য টার্গেট নিচ্ছে, কিন্তু যে টাইপের পড়াশোনা করছে, বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞান, ওই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসছে কম। আসছে অ্যাডমিশন রিলেটেড জেনারেল ম্যাথ, ইংলিশ গুলো একটু কঠিন। বাকি প্রশ্নটা টোটাল মিলেই আয়, যেভাবে ন্যাচারাল প্রশ্ন আমরা যেভাবে জব সলিউশন পড়ি, অন্যান্য জব সলিউশন যেভাবে পড়ি, যে এই অনুযায়ী প্রশ্ন হইলে তাহলে তো সহজে। যেমন যে 20 সালের দিকে তাকান, 18 সালের দিকে, তখন যে পিএসসির পরীক্ষার কোশ্চেন গুলা, এগুলা পড়তে গেলে মনে হবে যে আরে এত সহজ প্রশ্ন। কিন্তু এখন বর্তমান সময়ের যে প্রশ্ন, এগুলা দেখা যাবে যে মিলের পরিমাণ কম। এজন্য আমার প্রিপারেশন একটা সিকুয়েন্সে হবে, আমি আমার টার্গেট অনুযায়ী পড়বো, বাকি যেখানে লাগা যায় রিজিক, ওইটাই আলহামদুলিল্লাহ। একটা ফিস্ট করলে কষ্টও বেশি পাওয়া লাগে। ডিএম এ ফিস্ট করলাম, ডিএম হইলো না, তাই বলে কি পড়ালেখা শেষ না? ওই পড়ালেখা ধরে রাখলে অন্যান্য চাকরি হবে আরো, যে একটা ফিক্সড করা যাবে না। আমাদের প্রিপারেশন আলাদা না, যে আমাদের পিএসসি এর পড়াশোনা একরকম, আবার আদার সার্কুলারের পরীক্ষা একরকম। ধরেন যে একটা ছেলে ইলেকট্রিক্যালের ছেলে, যারা অ্যাডমিশন দিচ্ছে, চাকরি করে, বিএসসি করে, বাড়িতে আছে, কিংবা প্রাইভেট চাকরির পাশাপাশি সে অনলাইনে কোচিং করতেছে। এই ছেলে ভাবতেছে যে তাইলে আমি তো পাওয়ার সেক্টরের জন্য কিভাবে পড়বো, সার্কুলার দিচ্ছে জুনিয়র, তাহলে আমার তো জুনিয়রের জন্য পড়া লাগবে। অথচ পড়াশোনা যে এখন এক টাইপের পড়াশোনা করলে সব জায়গায় সবগুলোতে কাজে লেগে যাবে। এটা কিভাবে লাগবে একটু দেখা যায়, আমরা দেখি। এরকম প্রবলেম, যদি চাকরির কোয়ালিটি আমাদের দুইটা হয়, ভাগ করে নিলাম, পিএসসি, বুয়েট। বুয়েট বলতে এখানে প্লাস দিয়ে দিলাম আদার যত প্রতিষ্ঠান আছে সবাই, ঢাকা পলিটেকনিক্যাল হোক, মিস্ট হোক, আইবিএ হোক, কিংবা নির্দিষ্ট নিজস্ব প্রতিষ্ঠান যারা পরীক্ষা নেয়, এগুলোর পার্থক্য কি আর? আপনারা কি আমার কথা শুনতেছেন? বোঝা যাচ্ছে? জি জি, বোঝা যাচ্ছে। জি স্যার, বোঝা যায়। আপনাদের কোনটা চাকরি টার্গেট বলেন তো? টার্গেট স্যার 10ম গ্রেড, আমরা সেই অনুযায়ী আগাবো, বাকিটা আল্লাহ ভরসা, যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে। 10ম গ্রেড থাকবে তো? ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ স্যার। আচ্ছা,
আসেন, আপাতত আমরা পিএসসির কথাবার্তাই বলি। ধরেন যে দশম গেট রিলেটেড চাকরি, একটা ছেলে নতুন শুরু করছে, ধরেন যে চাকরি করে, অল্প টাইম, পড়ালেখার বেশি টাইম পায় না, 5 থেকে 6 ঘন্টা টাইম পায় পড়ালেখা করার। আবার এতটুকু চাইলে পরে শরীর এতটুকু পরিশ্রম করতে পারে না। কারণ গাজীপুরের ভিতরে থেকে পড়ালেখা করলে একটু সময় বেশি পাওয়া যায়, স্বাভাবিক। অনলাইনে ক্লাস করলে, ব্যস্ত থাকলে, বাড়িতে থাকলে, চাকরি বাকরি করলে, বিএসসি করলে চাকরি পড়াশোনার দিকে একটু কম সময় দেওয়া যায়। এই কম সময়ের ভিতরে দশম গ্রেড রিলেটেড যে প্রিপারেশন, বিশেষ করে নন আমাদের একটা মেজর একটা সাবজেক্ট, এখানে হিউজ বড় একটা সিলেবাস, এলোপাতাড়ি পড়ার কারণে দেখা যায় 3 বছরেও শেষ হয় না। আর যদি গোছায় পড়া হয় তাহলে অবশ্যই অল্প টাইমে শেষ হবে। কিভাবে? আমরা অনেকে বিসিএস কোশ্চেন ব্যাংক কিনি। এই বইটা কেনার পরে দেখা যায় যে এখন 47 এপ্রিল হয়ে গেছে, 48 থেকে শুরু করে দশম বিসিএস। এই বিসিএস, এক একজনের একটা বিসিএস করতে সময় লাগে 3 থেকে 4 দিন। কারণ সে শুরু করে 48 বিসিএস শুরু করলো, তো 48 বিসিএস এর 1 নাম্বার কোশ্চেন থেকে ব্যাখ্যা সহ বিস্তারিত সহ পড়া যাইতেছে। উনি ভাবতেছে যে ব্যাখ্যা অবশ্যই পড়া লাগবে, তাহলে ব্যাখ্যা সহ পড়তে গেলে একটা বিসিএস পড়তে মোটামুটি সব কমপ্লিট লাগতেছে 2 দিন। তাহলে এইভাবে যদি 2 দিন সময় লাগে, এই বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে পড়তে ওনার 2 আড়াই ঘন্টা সময় লেগে গেছে। তাহলে আর বাকি পড়াশোনা কখন করবে? আবার এদিকে ডিপার্টমেন্টও আছে। এই বইটা মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমাদের পোলাপান যারা অনলাইন অফলাইন যারাই পড়াশোনা করে, জব সলিউশনে যারা আমরা দশম গেট প্রত্যাশী, ম্যাক্সিমাম ভাই বারাদারি আমরা এই কি বলে বিসিএস কোশ্চেন ব্যাংক সবাই পড়ি। কিন্তু এখানে পড়ার কিছু ট্রিক্স আছে, যাতে বিষয়টা তাড়াতাড়ি আমার মাথায় ক্যাপচার হয়ে যায়। কারণ আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে কমন পড়ুক আর না পড়ুক, আমরা বিসিএস কোশ্চেন ব্যাংক হাতে রাখি। পিজিসিবির পিলি হয়, পিজিসিবির পিলি, অন্য অন্য পাওয়ার সেক্টর যেগুলো আগে বড় সার্কুলারের আগে প্রিলি নিয়ে কিছু কমায় নেয়, কিংবা বিপিএসসির পরীক্ষাতেও বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে কিছু কোশ্চেন আসলে হুবহুব কমন করে, ইংলিশ হোক, জিকে হোক, বাংলা হোক। সেক্ষেত্রে বিসিএস কোশ্চেন ব্যাংক যে কোনো একটা পাবলিকেশনে কিনলেই হবে, এটা আমার কোনো প্রবলেম না। কিন্তু কথা হলো, যারা অনলাইনে আছেন, অনলাইন জব কোচিং এ ভর্তি হয়েছেন, টার্গেট চাকরি, এইখানে এই আপনাদের যে ব্যাচ চালু হয়েছে, এই ব্যাচের ভিতরে সেটা ডিএম এর সার্কুলার হোক, জুনিয়র হোক, এনাদার চাকরি, একটা চাকরি সার্কুলার স্টুডেন্ট আমাদের অফলাইনে আসছে, তাদের আমরা এখানে পড়াইতেছি, আপনি অনলাইনে ভর্তি হয়েছেন, এইখান থেকে আপনি ফুল সার্ভিস পাবেন। যে কোনো চাকরি প্রিপারেশনে আপনি কিভাবে আগে থাকবেন, যে টিচার গুলো ক্লাস নেবে তারা ওই মেন্টালিটি নিয়ে ক্লাস নেবে, যে এটা কোনো অফলাইন না, এটা কোনো অনলাইন না। এখানে আমাদের যারাই যুক্ত হয়েছে টার্গেট হলে প্রত্যেকটি স্টুডেন্ট যেন চাকরি পায়, এইভাবে সার্ভিস দেবে। আর উনি সার্ভিস দেওয়ার যোগ্য দেখেই ওনারা এখানে ক্লাস দেওয়া হয়েছে। এরকম না যে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু উনি যোগ্য না তারপরে ক্লাস দেওয়া হয়েছে। ওনারা এক্সপার্ট, একাধিক চাকরি পরীক্ষায় ভাই ভাই দিতেছে, টিকতেছে। কিংবা যারা জেনারেল পার্সন আছে, তারা এই বিষয়ে অনার্স করা, ডিগ্রি নেওয়া আছে, তারা আবার লম্বা সময়ের অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে টার্গেট হলো, প্রত্যেকটা টিচার এই টার্গেট নিয়ে আসছে যে এটা অনলাইন না, এখানে আমাদের এগুলো আমাদের স্টুডেন্ট, এদের চাকরি পাইতে হবে, এইভাবেই পড়ানো হয়, টার্গেট নেওয়া হয়। এখন কথা হলো, আমাদের স্টুডেন্ট আসলে এই টার্গেটটা নিতেছে কিনা, যে শেষ অব্দি আমি ক্লাস করব, এইখান থেকে এমন ভাবে প্রিপারেশন নেবো যে বেসে ভর্তি হয়েছিলাম শেষ পর্যন্ত ক্লাসগুলো করব। এই ক্লাস করার ভিতরে যতগুলো টপিক আসবে এই বিষয়গুলো কমপ্লিট করবো। যে টপিকটা বুঝবো না, যে জিনিসটা বুঝবো না, স্যারদের সাথে নক করবো, কোচিং এ নক করবো, তাদের কাছ থেকে এই বিষয়টা আদায় করে ছাড়বো। বাকি হলো যে তারপরে এর ভিতরে এদের গাইড অনুযায়ী চলবো, যেটাই প্রবলেম হবে এদের সরাবন্ন হবো, যে আমি এই জিনিসটা বুঝতেছি না, এই বিষয়টা আমার সব প্রবলেম হইতেছে। বিসিএস কোশ্চেন ব্যাংকটার ভিতরে একটা নতুন ছেলে, ধরেন যে সাপোজ 26 সালে এই ছেলে ভাইবা দিবে। কেন ভাইবা দিবে না? কারণ ডিএম এর সার্কুলার, জুনিয়রের সার্কুলার যেভাবে পরীক্ষা হইতেছে, আশা করা যায় এগুলো 26 সালের ভিতরে পিলি রিটেন সবই হওয়ার সম্ভাবনা আছে। যদি রিটেন পিলি হয়, ভাইবা হয়, তাহলে 26 সালের ভিতরে এই ছেলের ভাইবা দিতে হবে। এখানে যারাই ভর্তি হয়েছেন সবারই মোটামুটি টার্গেট যে 1-1.5 বছরের ভিতরে যদি ভাইবা দেওয়া শুরু করেন, চাকরি কবে হবে এটা তো উনি জানে, উপরালা ভালো জানে। 26 সালের ভিতরে যদি ভাইবা দেওয়া শুরু করেন তাহলে পড়ালেখার ভিতরে একটা মজা পাওয়া যাবে। তাছাড়া যদি 26 সালের ভিতরে প্রিপারেশন গোছানো না যায়, যে আমার নন ডিপার্টমেন্টের সিলেবাস, ডিপার্টমেন্টের সিলেবাস, টোটাল একটা চাকরি পরীক্ষা টিকার জন্য যতটুকু প্রিপারেশন দরকার, এই সিলেবাসটা ল্যাগিং নিয়ে আমি বসে আছি, তাইলে আসলে এটা বোকামি হবে। কারণ 26 সালের ভিতরে এখন হলে, এখন এই 25 সালের ভিতরে প্রায় 4 মাস আছে, আর এখানে 12 মাস, 16 মাস। একটা ছেলে শর্ট অ্যাডমিশন দেয়, 1 বছর সময় পায় না, এর ভিতরে ডুয়েটে এত বড় একটা সিলেবাস কভার করে চান্স হয়ে যায়। 16 মাস যদি পড়ালেখা করা হয়, চাকরি হবে কি হবে না সেটা তো পরের বিষয়, অন্তত পক্ষে সিলেবাসটা অনেক দূর চলে যাবে। সে পরীক্ষার হলে গেলে তখন বুঝতে পারবে যে মোটামুটি একজনে ধরেন যে 100-র ভিতরে সে টিকতেছে, ধরেন যে 65 পাই আর 70 পাই, একটু বড় পোস্টে, বেশি পোস্টে ওর নাম্বার দেখা যায় 50-এর কাছাকাছি চলে যায়, 50, 45, মানে ও বুঝতে পারছে যে আর একটু পড়াশোনা করলে আমি চাকরি পরীক্ষা টিকবো।
এতটুকু পড়াশোনা আমার হয়ে গেছে আর কি। কথা কি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। জি কি স্যার, আছেন জি আমার স্যার। সাথে? স্যার আছি। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? স্যার ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। বিশেষ কোশ্চেন ব্যাংক একটা একটা বই ধরবো, মানে আমার প্রথম টার্গেট হলো নন, যে যেখানে থাকেন যেভাবে থাকেন যতটুকু সময় পড়েন, ব্যস্ত থাকেন আর ফ্রি থাকেন। ফ্রি থাকলে তো শয়তান আরো বেশি ধরে, পড়ালেখা আরো কম হয়। ব্যস্ততার ভিতরে টুকটাক যেটুকু পড়াশোনা ওইটা ইফেক্টিভ পড়াশোনা হয়। এই জন্য ব্যস্তর ভিতরে পড়াশোনা করা ভালো। সারাদিন রুমে শুয়ে বয়ে থাইকা আর বাড়িতে ভালো মন্দ খাইয়া দিয়ে আসলে তো পড়াশোনা হয় না। বিশেষ কোশ্চেন ব্যাংকের নতুন যারা আছেন এদের জন্য বলতেছি, পুরাতনদের জন্য না। এরা ব্যাখ্যা ব্যতীত 1 নাম্বার শর্ত হলো যে ব্যাখ্যা পারবেন না, কারণ এখানে প্রায় 5,000-এর কাছাকাছি কোশ্চেন আছে। আমাদের চাকরি পরীক্ষায় ওই কোশ্চেন গুলো পিএসসি তৈরি করছে। আমরা আগে ওই কোশ্চেন গুলো কমপ্লিট করব। এটা হলো প্রথম কথা, ব্যাখ্যা পড়বে না। ব্যাখ্যা কখন পড়বেন? ধরেন যে 25 সাল 26 সাল 1-1.5 বছর বিশেষ কোশ্চেন ব্যাংক পড়লেন, এরপরেও দেখা যায় যে চাকরি হয় নাই, পরীক্ষা দিতে যাইতেছেন, তখন মনে হইতে যে কিছু কিছু ব্যাখ্যা পড়া দরকার। তখন এর আগ পর্যন্ত টার্গেটই থাকবে যে আজকে, কালকে হলে 21 তারিখ, সাপোজ 21 তারিখে আমি একটা বিসিএস করবো, 48 বিসিএস এর। এখানে যে কয়টা কোশ্চেন আছে যেটি আমার পড়া দরকার, কি কি পড়া দরকার আর কি কি পড়া দরকার না। 1 নাম্বার, আমরা চাকরি অভিজ্ঞতার আলোকে, মানে পড়াশোনার অভিজ্ঞতার আলোকে যতটুকু বোঝা যায়, মানে বাংলা তো সবগুলোই পড়া লাগে, বাংলা ভাষা সাহিত্যের ভিতরে বাদ দেওয়া যায় না। ওইরকম কিছু কিছু গ্রামাটিক্যাল থাকে যেগুলো বোঝা যায় না, ওগুলা প্রশ্ন আর অ্যান্সার, এটা যে অ্যান্সার এটা একটু বোঝা লাগবে, মুখস্থ রাখা লাগবে। 2 নাম্বারে ধরেন যে জিকে, জিকের ভিতর থেকে সাম্প্রতিক কোশ্চেন গুলা বাদ যাবে, ব্যাখ্যা 1 নাম্বারে বাদ। 2 নাম্বারে আপনি সাম্প্রতিক বাদ দিচ্ছেন, সাম্প্রতিক বাদ দিলে এখান থেকে প্রায় 5, 6টা, 7টা, 8টা, 10টা কোশ্চেন চলে যাবে, বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে। 3 নাম্বারের ভিতরে যাবেন ইংলিশ। ওইটা আসলে কিন্তু বিসিএস এর পরীক্ষা, ওইটা কিন্তু আমাদের পরীক্ষা না। আমরা কোশ্চেনটা পড়তেছি ভালো লাগার সুবিধার্থে, চাকরি পাওয়ার সুবিধার্থে। ইংলিশ আপনি সব পারবেন না, অনেকগুলো কোশ্চেন আছে বুঝবেনই না কি বলছে, তার মানে কোশ্চেনটা জোর করে পড়ার দরকার নেই, ওটা বাদ দিয়ে দেন। এরপরে আছে কিছু ইংলিশের লিটারেচার, ইংলিশের লিটারেচার যেগুলো সহজ সহজ, ধরেন যে সহজ একটা উক্তি কিংবা সহজ একটা গ্রন্থ, শেক্সপিয়রের কিছু গ্রন্থ আছে, রোমিও জুলিয়েট, হ্যামলেট, এরকম টাইপের ছোট ছোট জিনিস আছে। এই জিনিসটা এপিক না নোবেল, এই জিনিসগুলো সহজ সহজ জিনিসগুলো যদি পড়ি, তার মানে ওইখানে প্রায় 15টা লিটারেচার আছে। 15টার ভিতরে 5 থেকে 6টা কিংবা 5-7টা এরকম পড়লে পরেই হবে, বাকি জিনিসগুলো বাদ যাবে। তার মানে 200 করে কোশ্চেন যে জায়গায় আছে, এখানে 40 হলে ইংলিশের কোশ্চেন, 40টার ভিতরে আপনি প্রায় 5 থেকে 10টা কিংবা 7টা গ্রামার আছে যেগুলো আপনি বুঝবেন না। তার মানে যদি ওই কঠিন কোশ্চেনটা বারবারই আপনি পড়তে থাকেন, এইটা বুঝেন না এমনিতেই, আর এখানে সময় ব্যয় হবে বেশি, ওইটা একেবারে ক্রস দিয়ে দেন, ওই কোশ্চেনটা পড়েন না। তাহলে এখানে গ্রামারের থেকে কিছু কমলো। আবার লিটারেচার, ওটা বিসিএস এর পরীক্ষা ভাইয়া, ওটা আপনার পরীক্ষা না। হ্যাঁ, আমাদের কিছু কিছু কোশ্চেন কঠিন হয়, তাই বলে এত কঠিন গুলো আসে না কখনো, আমাদের সহজ গুলো আসে, বিশেষ করে পিএসসির পরীক্ষা এখানে আরো সহজ গুলো আসে, কিন্তু আমার ওইগুলোই কনফিউশন লাগে। এক হলো নেগেটিভ মার্ক, দ্বিতীয় হলো কনফিউশন লাগতেছে, সব মিলিয়ে অ্যান্সার করা যায় না। তাহলে এইখান থেকে এই থেকে যদি 5-7টা বাদ যায়, এখান থেকে যদি 5-7টা বাদ যায়, প্রায় 10-12টা কোশ্চেন বাদ গেছে, বাকি থাকে 20-25টা। এটা একটু ভালো করে পড়লে হবে, শুধু কোশ্চেন আর অ্যান্সার। বুয়েট বলেন, তারপরে চাকরি অন্য অন্য পরীক্ষা বলেন আর পিএসসি বলেন, হুবহু ওই কোশ্চেনটা ওই অপশন সহই আসবে। এখন হ্যাঁ, আপনি তো অনেকগুলা গ্রামাটিক্যাল আইটেম আছে যেগুলো বোঝেন না, বিশেষ কোশ্চেন ব্যাংক পড়তে গেলে পরে বোঝাবুঝির পর্বটা টানলে পরে মুশকিল হবে। কারণ এটা এমনিতে নতুন একটা ছেলে ওইভাবে এটা প্রশ্ন এটা অ্যান্সার এইভাবেই পড়ে। তারপরে হ্যাঁ, যে যেটা বুঝতে পারেন না, এটা তো ইংলিশ স্যার আছে, উনি অবশ্যই অনেক ভালো পড়ায়, ওনার কাছে শিখে নিলেন। এটা গেলো ইংলিশ, বাংলা গেছে, জিকে গেছে, ইংলিশ গেছে। তার মানে বাংলা থেকে আনকমন 4-5টা কোশ্চেন থাকবে যেগুলো আপনি পারবেন না। ওইখান থেকে যদি 35টা হয়, আর জিকের ভিতর থেকে বাদ গেছে 10টা, এখানে হয়েছে 30টা। ইংলিশ, ইংলিশের থেকে বাদ গেছে ধরেন 10 থেকে 15টা কোশ্চেন, গ্রামার আর লিটারেচার মিলাইয়া, এখানে দাঁড়াইলো 25টা। আমাদের তো এখন আপাতত এরই দরকার, বাংলা, জিকে, ইংলিশ, এই পার্টি দরকার। 35, 30, 65, 70, 90, 90টা কোশ্চেন হয়েছে। এখানে কিন্তু 40, 40, 120টা ছিল, 120টার ভিতরে 90টা কোশ্চেন হয়ে গেছে। এখন একটা ছেলে যদি টার্গেট নেয়, এখন আপাতত ধরেন যে সামনে এই ডিএম এর, আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যালের যে গণপূর্তের সার্কুলারটা আছে, ডিএম এর এই যে 27 তারিখে একটা পরীক্ষা, সামনে আরো কিছু পরীক্ষার ডেট দিল, আবার জুনিয়র ইন্সট্রাক্টরের পরীক্ষা। এইখানে তো আপাতত কম্পিউটার বিজ্ঞান এগুলো এখন আপাতত লাগতেছে না, ওগুলো রিটেনের ক্ষেত্রে ওটা পরে আলোচনা হবে। এখানে পিলির ক্ষেত্রে যদি এই কয়টা কোশ্চেন একটা ছেলে আগে ইন্ডিকেট করে নেয়, একটু আগে ফিক্স করে নিল যে আজকে 21 তারিখ কিংবা আগামীকাল 21 তারিখ, এই 21 তারিখে আমি 48 বিসিএস করবো, কয়টা কোশ্চেন ধরবো? 90টা কোশ্চেন।
আর বাকিগুলো স্কিপ। যদি 48 যতগুলো কোশ্চেন থাকে, পরে আসেন 47 থেকে এই 3 পার্টের ভিতর থেকে যদি এরকম কোশ্চেন আছে, এটি বাদ দিয়ে ছেড়ে যদি 90টা না 100টা কোশ্চেন হইলো, তাহলে এই ছেলে যদি টার্গেট নেয়, কিংবা যারা যা প্রিপারেশন অনলাইনে আছেন, এরা যদি টার্গেট নেন আমি এই আজকে 100 কোশ্চেন পড়বো, কারো লাগবে 1 ঘন্টা, কারো লাগবে 1.5 ঘন্টা, কারো লাগবে 2 ঘন্টা, তার মানে আপনার আজকে একটা বিসিএস শেষ, আগামীকাল আরেকটা বিসিএস, ওইখানে সেম বাংলা, জিকে, ইংলিশ, ওইখানে আগে একটু মার্কিং করেন, কোনটা একেবারে বাদ দিয়ে দিবেন, কোনটা সহজ লাগতেছে আর কোনটা প্রবলেম মনে হইতেছে। যেটা প্রবলেম মনে হইতেছে 1 নাম্বার কোশ্চেন প্রবলেম, এখানে একটু পি লিখে রাখেন, কিংবা পেন্সিলটা মার্কিং করেন। 2 নাম্বার কোশ্চেন পারেন, তার মানে একটু টিক দিয়ে দেন। 3 নাম্বার কোশ্চেন এইটা একেবারে বাদ দিয়ে দিবেন, কারণ কোশ্চেনটা অনেক কঠিন, আপনি কিছুই বোঝেন না। যেটা আপনি কিছুই বোঝেন না, ওটা পরীক্ষা হলে বুঝবেন না, আর ওটা আপনার কোশ্চেন না, ওই জন্য আমরা বোঝেন না, ওটা বোঝার দরকার নাই জোর করে। তাইলে মোটামুটি একটা বই কিন্তু মোটামুটি সহজ হয়ে গেল, যে এইভাবে করলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাইতেছে একবারে। হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? অনলাইনে জি স্যার, বুঝতেছি। দেখতেছি। আমি কি ভালো বললাম না খারাপ বললাম? স্যার ভালোই বলছেন। যারা এরকম করেন না, পরে যারা অডিও শুনবেন, যারা লাইভে নাই তারা সহ, শুধু শুনলে হবে না। একজনে শুধু অনেক কিছু জানে কিন্তু আমল করে না, ওই ব্যক্তি বড় না। যে অল্প জানে কিন্তু আমল করে, উনি বড়। তার মানে আমরা 1 নম্বরে এটা ননের আলোচনা করতেছি, বিসিএস কোশ্চেন ব্যাংক। এটা কিভাবে করবো আমি একটু বলার চেষ্টা করছি। যারা ওইভাবে পড়েন, ব্যাখ্যা ট্যাখ্যা সহ পড়েন, একটা বিসিএস 3 দিন পড়েন, একটা জিনিস খেলে পড়লে হবে না, এটা রিভিশন জানতে হবে। আর আমরা আইনস্টাইন নিউটনের ছোট পাই না, যে ব্যাখ্যা একদিন করলাম আর জীবনে কোনোদিন বলবো না। আমাদের কোশ্চেন গুলো দরকার, ব্যাখ্যা গুলো আমাদের বিজ্ঞ কিছু সারা লিখছে, কিংবা কোনো প্রতিষ্ঠান বানাইছে। কোশ্চেন গুলো পিএসসি বানাইছে, আমাদের কোশ্চেন গুলো হলো সবচেয়ে দামি জিনিস। বাকি অন্যান্য পরীক্ষার জন্য যেগুলো পড়বেন, ওইখান থেকে বিজ্ঞান, তারপরে কম্পিউটার, ম্যাথ, ওগুলোর ক্ষেত্রে কিছু ভাগ আছে, একটু বইলা দিয়ে যায়। বিজ্ঞানের ক্ষেত্রে কিছু বিজ্ঞান আছে অ্যাডমিশন রিলেটেড, ওই কোশ্চেন রিলেটেড হবে। আমাদের ডিপ্লোমা রিলেটেড কিছু বিজ্ঞান আছে, যেমন শোষণ কাজের উপাদান কয়টা, কোন ভিটামিনের অভাবে রোগ হয়, এরকম সহজ সহজ কিছু বিজ্ঞান আছে। আর অ্যাডমিশন রিলেটেড যে বিজ্ঞানগুলো, ওগুলো আপনি সহজে বুঝবেন না, এটা বোঝার সম্ভাবনা। ওই কোশ্চেন গুলো তুলনামূলক পরীক্ষাতে অনেক কম আসে। সহজ বিজ্ঞান গুলো পড়েন, কঠিন বিজ্ঞান গুলো বাদ দেন, তাহলে আরো ছোট হয়ে গেল। এক তো প্রথমে ব্যাখ্যা বাদ দিতে, দ্বিতীয়ত কঠিন বিজ্ঞান গুলো বাদ দিলে, এটা সহজ বিজ্ঞান। তাইলে 10টা বিজ্ঞান যদি থাকে, তার মানে 5টা বাদ আর 5টা থাকলো। আইসিটি বাড়ে আছেন, কিছু আইসিটি আছে এটা বিসিএস এর সিলেবাস, ওইটা প্রোগ্রামেবল আইসিটি। আমরা সহজ গুলো করি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, র্যাম, রম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কোনটা হলো যে মনে করেন যে ব্রাউজার কোনটা, কিছু নেটওয়ার্ক সহজ সহজ আছে যেগুলো বোঝেন। তার মানে এখানে আমরা সহজ আইসিটি বাড়াও দিতে পারি। 10 থেকে 15টা মনে হয় আইসিটির কোশ্চেন। আইসিটির কোশ্চেন থেকে 5টা 6টা পড়লে বাকিটি আমি কিছুই বোঝেন না, কম্পিউটার ডিপার্টমেন্টের যে কোশ্চেন, ওগুলো বাদ যাবে। ম্যাথের ভিতরে কিছু ম্যাথ আছে বিসিএস এর ম্যাথ, তারপরে মেন্টাল এবিলিটির ম্যাথ, ওগুলো আসলে পারবেন না। সহজ সহজ ম্যাথ গুলো করলেই, যেটা আপনি সহজে বুঝতেছেন। বুয়েটের জন্য যদি মেন্টাল এবিলিটি লাগবে, যদি আমরা ছোটখাটো যেগুলো আবেদন করি, এখানে আমরা তো ডিএম এর ক্ষেত্রে, জুনিয়রের ক্ষেত্রে জেনারেল ম্যাথ নাই, থাকলে ওনারা নোটিশ দিবে, সম্ভাবনা নাই জেনারেল ম্যাথ সংযুক্ত করার। রেলের ভিতরে, জুনিয়রের ভিতরে জেনারেল ম্যাথ ছিল, এটা ওনারা নোটিশ দিয়ে বলে দিচ্ছে যেখানে জেনারেল ম্যাথ থাকবে, তাছাড়া জেনারেল ম্যাথ থাকবে না। তার মানে ম্যাথও সহজ গুলাই দিলাম, কঠিন ম্যাথ যেগুলো আছে, মানে ওগুলো ওই মেন্টাল এবিলিটি টাইপের ম্যাথ, ওই আপাতত স্কিপ করা যাবে। তার মানে আমরা ওইখানে 3টা করছিলাম, এখানে 3টা বললাম। আর আমাদের থাকে কি, আর তো তেমন কিছুই নাই। বাদ দেওয়ার ভিতরে ফিক্স যেগুলো বাদ গেল, লাস্টের নৈতিকতা, মূল্যবোধ কোশ্চেন গুলো একেবারে বাদ। 2 নম্বরে আছে কিছু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কোশ্চেন আছে, এটা আমাদের সিলেবাস। দুর্যোগের কোশ্চেন গুলা বাদ, মানে বন্যার পরবর্তী ধাপ কোনগুলা, প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি কোনটা, এটা আমাদের পরীক্ষা করছে, আমাদের না। তার মানে যেগুলো বললাম আর যদি বইলে বাদ যাবে, এটি বললাম 200 কোশ্চেনের ভিতর থেকে যদি আপনি বুঝতে পারেন আমার কথাগুলো, দেখা যাবে প্রায় 50 থেকে 60টা কোশ্চেন বাদ। কোশ্চেন থাকতেছে 150 গুলোর ভিতর থেকে অনেকে দেখা যায় যে ম্যাথ স্কিপ করে, না ম্যাথ স্কিপ করা যাবে না। অনেক পরীক্ষা দিয়ে জানেন ম্যাথ লাগে, কইরা যাইতেছেন, আপাতত কইরা যান। এখানে আপনার যেটা কঠিন লাগে, 40টা ম্যাথের ভিতরে যদি 40টা ম্যাথ থাকে, এখানে আপনি 15টা করেন, 10টা করেন, তাও তো আগায় গেল, কিন্তু স্কিপ করা উচিত হবে না। এটা অনেকেরই আমাদের এই অভ্যাস আছে, বিশেষ কোশ্চেন করার সময় আমরা ইংলিশ করি না, জেনারেল ম্যাথ করি না, কারণ এটা বলে সময় বেশি লাগে। কি বলতে সময় বেশি লাগে, আপনার যেটা সহজ লাগে এটা কইরা যান, ওই
ওই সমস্যায় পরীক্ষায় আসবে। এই যে বাস্তব সংখ্যার অঙ্কগুলা, লসাগু গসাগুর অঙ্কগুলা, শতকরার অঙ্কগুলা, ওগুলো করে দেওয়া লাগবে। সমস্যা নাই, আপনারা কি বুঝতে পারছেন? জি কোন স্যার। বিশেষ কোশ্চেন ব্যাংকের কথা বলছি? 2 নাম্বার, আমরা মূল বইয়ের আলোচনা পরে আসবো, এটা হলো সহযোগী নন। দুই নাম্বার আমাদের ম্যাক্সিমাম ভাই ব্রাদার বিশেষ করে জুনিয়রকে টার্গেট করে আর ডিএম কে টার্গেট করে আমরা জব সলিউশন পড়ি। এটার ব্যাপারে প্রথমে বলবো যে শুধু জব সলিউশন পড়লে হবে না। অনেকে আছে সারাদিন ওই যে প্রফেসর রিসেন্ট জব সলিউশন আছে, অগ্রদূতের জব সলিউশন, প্রফেসর এত মোটা জব সলিউশন 1000 টাকা মনে হয় দাম, এই জব সলিউশন কিনে, অথচ কেনার পরে ওই ছেলে 100 জনে যদি জব সলিউশন কিনে এর ভিতর থেকে 70 জনে জব সলিউশন করে শেষ করে না, কিন্তু ভাবছে যে জব সলিউশন বলে চাকরি হয়ে যাবে। জব সলিউশন করার সিস্টেমটা বোঝে নাই, বই একটা কিনে নিয়ে বসে আছে। আবার আছে প্রফেসরদের জব সলিউশন, ওই যে পিএসসি এমসিকিউ ডাইজেস্ট, তারপরে প্রিলিমিনারি অ্যানালাইসিস, জি মাওলা, প্রফেসরদের অ্যানালাইসিস, অনেক রকমের বই আছে। আবার ম্যাট্রিক্স এর জব সলিউশনও আছে, যে যেটা কিনেন। কথা হলো যে আমরা যদি এখানে ম্যাট্রিক্স এর জব সলিউশন লিখি, বর্তমানে এই বইগুলো ভালোই পপুলার, বইয়ের আরাম পাওয়া যায়। হ্যাঁ, প্রফেসরস ভালো, আপনি যেটাই কিনেন সবটাই ভালো, খারাপ না। সমস্যা আসলে আমরা নিজেরা বই কিনা সেটা পড়ি না। আগে বড় ভাইরা যারা জব সলিউশনে ছিল, এরা একটা বই কেনার পরে ওই বইটা ভালো করে শেষ করে নতুন আর একটা বই কিনতো। কিন্তু এখন পোলাপানে করে কি, আর যারা অনলাইনে আছেন অফলাইনে সবাই একবারে 3-4 হাজার টাকার 2-3 হাজার টাকার বই কিনা কমপ্লিট। কেনার পরে দেখা যায় যে 6 মাস হয়ে গেছে একটা বই রিভিশন দেয় নাই, আবার পরীক্ষার ডেট দিছে, এই বই রিভিশন টানতে পারে নাই। তাহলে কেনার দরকারটা কি ছিল? ম্যাট্রিক্স এর জব সলিউশনের থেকে এখন আমরা পিএসসি কে টার্গেট কইরা কিংবা যে কোনো চাকরিকে টার্গেট কইরা আমরা এখান থেকে প্রাথমিক 3টা পাঠ করবো। 1 নম্বরে বাংলা, এর ধরেন যে প্রফেসর জব সলিউশন, বইয়ের মার্কেটিং করা আমার কোনো উদ্দেশ্য না। এখানে এই বই কিনুন, আপনি যেটাই কিনছেন ওইটাই। তবে আমাদের কাছে এই বইটা অনেক পারফেক্ট মনে হয়, কারণ এটা বাংলা আলাদা করে দেওয়া আছে, ইংলিশ আলাদা দেওয়া আছে, জিকে আলাদা দেওয়া আছে, ম্যাথ আলাদা দেওয়া আছে, সব পার্ট পার্ট করে দেওয়া আছে। একটা ম্যাট্রিক্সে ছেলে স্যার যদি শুরু করে বিসিএস ওইরকম, প্রশ্ন ব্যাংক খুব হ্যাঁ আলাদা আলাদা পার্ট দেওয়া আছে। আমি কিন্তু বিসিএস মানে কোশ্চেন ব্যাংকটাও ভালো স্যার, ওটাও ক্লাস করা জি থাকে জি। আলাদা আলাদা এখন করে। আমি বলি শুনেন, করে শান্তি। বিসিএস কোশ্চেন ব্যাংকে ম্যাট্রিক্স এর বিসিএস কোশ্চেন ব্যাংক অবশ্যই ভালো, বিসিএস ম্যাট্রিক্স এর সিরিজ ভালো, এটা স্বীকার করতে হবে। তবে ভালো সিরিজ হলো জর্জের সিরিজ। ম্যাট্রিক্স এর সিরিজের বিসিএস কোশ্চেন ব্যাংকের মধ্যে একাধিক কোশ্চেন ভুল আছে, ওইটা আবার একটু বুঝতে হবে, যেটা প্রফেসরস এর বিসিএস কোশ্চেন ব্যাংকের সাথে মিলবে না, অ্যাসুরেন্স এর বিসিএস কোশ্চেন ব্যাংকের সাথে মিলবে না। আরো প্রসপেক্টা না পিসপেক্টাস কি কি নাম আছে ভাই, আমি এতগুলো জানি না ভালো করে। তো ওগুলা পোলাপানে কিনে ব্যাখ্যাটাকে সব করার জন্য এক বই পড়তে পড়তে জীবন তেজপাত হয়ে যায়, পড়তেই পারে না। আচ্ছা হ্যাঁ, এইদিকে পরে ওইটা আলোচনা করতেছি। যারা ম্যাট্রিক্স এর বিশেষ কোশ্চেন ব্যাংক কিনছেন ওরা অবশ্যই ভুল কোশ্চেন গুলো ঠিক করে নিবেন। আজকে সময় নাই, ওইটা অত ভিতরে যাওয়া যাবে না, তাইলে অন্য বই নিয়ে আলোচনা করতে পারবো না। এই ম্যাট্রিক্সে ধরেন যে প্রফেসর কিংবা ম্যাট্রিক্স কিংবা যে কোনো জব সলিউশন, এখান থেকে আপনি ইংলিশ পড়বেন, আবার বাংলা পড়বেন, বাংলা দুইটা, বাংলা সাহিত্য ব্যাকরণ দুইটাই, 3টা জিকে পড়বেন, জিকে এখানে আন্তর্জাতিক বাংলাদেশ মিলে যাই, শর্টকাটে লেখছি। বাংলার ভিতর থেকে এই ম্যাট্রিক্সের জব সলিউশন ধরেন আজকে কিনা নিলেন, কেনার পরে কিভাবে শুরু করবেন, সময় আপনার যতটুকুই থাক একটা ফ্রেশ টাইম নেওয়া লাগবে। যারা সকালবেলা আছেন, বিকালবেলা আছেন, রাত্রেবেলা আছেন, কে কখন পড়াশোনা করেন জানি না। তবে যেহেতু সামনে চাকরির সময়, এখন সিজন, আমরা রেলে প্রিলি দিলাম, 3-4 দিন পরে মনে রিটেন প্রিলি রেজাল্ট দিয়ে দিচ্ছে। আবার রিটেনের রেজাল্ট এমনি ন্যাচারাল 2.5 মাস 3 মাস 4 মাস পরে দেয়, কিন্তু এখন শোনা যাইতেছে রিটেনের রেজাল্ট দিয়ে দিবে। আগে বিপিএসসির পরীক্ষা এত তাড়াতাড়ি কখনোই হয় নাই, একটা সার্কুলার হলে 2 থেকে 2.5 বছর টাইম ধরে রাখা লাগে, মানে পরীক্ষা টরীক্ষা হইতে মোটামুটি কমপ্লিট হয়েছে। ডিএমএস সার্কুলার এই কয়েক মাস আগের সার্কুলার, এখনই পরীক্ষা শুরু হয়েছে। জুনিয়রের পরীক্ষাও নির্বাচনের আগে হবে, আমরা এই কথা বলতে আসি নাই, তবে তাড়াতাড়ি হবে এটা শিওর। প্রিপারেশন নিলে পরে এই পরীক্ষাগুলোতে টিকা সম্ভব। কিন্তু আপনার যত ব্যস্ততাই থাক, গাজীপুরে মনে করেন যে যারা গাজীপুরে জব সলিউশনে আছে, যদি 30,000 পোলাপান থাকে, এর ভিতর থেকে ধরেন যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল মিলিয়ে 30,000 পোলাপান গাজীপুরে বাড়ি থেকে টাকা ইনা রিল্যাক্সে জব সলিউশন করে। যারা অনলাইনে আছেন কিংবা বাড়িতে আছেন, বিএসসি করেন, চাকরি করেন, এদের চিন্তা হলো ইস, গাজীপুরে থাকতে পারলে পড়ালেখা করে তাড়াতাড়ি চাকরি পাইতে পারতাম। কিন্তু গাজীপুরে কত সংখ্যা আছে, সর্বোচ্চ ধরেন 30,000 পোলাপানের ভিতরে 4-5 হাজার পোলাপান হবেই না, 2 থেকে 3 হাজার পোলাপান, সব ডিপার্টমেন্ট মিলাইয়া 2 থেকে 3 হাজার পোলাপান, যারা গাজীপুরে দেখা যায় যে 7-8 ঘন্টা করে পড়ে।
10 ঘন্টা পড়তে গেলে তো বহুত পড়াশোনা, 10 ঘন্টা পড়তে গেলে বহুত সময় লাগবে। পোলাপানে 10 ঘন্টা পড়ার ভিতরে মোবাইলও টিপে আড্ডা মাড্ডা দেয়, ওইভাবে মিলিয়ে 10 ঘন্টা পড়ে। কিন্তু আমাদের যেটা, আমরা যদি ব্যস্ততার ভিতরে 5 ঘন্টা পড়াশোনা করি, 5 ঘন্টার ভিতরে ফিক্স থাকবে যে 1 থেকে 1.5 ঘন্টার সময় আমি জব সলিউশন পড়বো। এটা আপনি কখন পড়বেন? আপনার সময় অনুযায়ী, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, রাত্রি হোক। এইখানে আপনি শুরু করছেন বাংলা। বাংলা আপনি যে পৃষ্ঠা থেকে আছে, 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করলেন সাপোজ। এখানে 100 পৃষ্ঠা, ধরেন যে আজকে আপনি 50 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, তাহলে 25 পাতা হইলো। এই 25 পাতা আপনি এই 1-1.5 ঘন্টার ভিতরে পড়ে শেষ দিবেন। আচ্ছা, আপনি 50 পাতা পর্যন্ত পড়তে পারেন না, 40 পাতা পর্যন্ত পড়ছেন, সমস্যা নাই। 20 পাতা পড়ছেন, কোনো প্রবলেম নাই। আপনি পড়া শুরু করছেন, বাংলা আগে শুরু করছেন। এইখানে ভিতরে পড়বেন 3 কোয়ালিটিতে, যেটা পারেন। কিছু কোশ্চেন আপনি পারেন, মানে এটা আপনি পরে আর মিস যাবে না, কনফিউশন লাগবে না অ্যান্সারের ভিতরে, এটা ঠিক দিয়ে দিবেন। কিছু কোশ্চেন একটু কঠিন লাগতেছে, অ্যান্সার করার সময় অবশ্যই একটু ঢেকে ঢেকে পড়বেন। ধরেন একটা টোকেন দিয়ে ঢেকে ঢেকে পড়তেছেন, কিছু কোশ্চেন কনফিউশন লাগতেছে, এই কোশ্চেন একটু খরচ দিয়ে দেন। কিংবা বুঝতেছেন যে এই কোশ্চেনটা ব্যাংকের পরীক্ষায় আছে, ভার্সিটির পরীক্ষায় আছে, কিংবা জজ বিডিএস এর পরীক্ষা, এগুলো একটু কঠিন লাগতেছে বেশি। ওই কোশ্চেন আসলে অত কঠিন কোশ্চেন আমাদের আসে না। বাংলা একটা সাহিত্য বলেন আর ব্যাকরণ বলেন, সহজটা আছে কিন্তু আমাদের কনফিউশন হয়। ওই কোশ্চেনটা ক্রস দিয়ে দিলেন, ওইটা পড়বেন না, মানে সিলেবাস একটু ছোট করলেন। মানে এখানে হাজার হাজার কোশ্চেন আছে, বহুত কোশ্চেন। আর কিছু কোশ্চেন আছে প্রবলেম মনে হইতেছে, এই কোশ্চেনটা আবার দ্বিতীয়বার পড়া লাগবে, পি। তার মানে সেকেন্ড রিভিশন যখন দিবেন, তখন আপনি পি গুলা পড়বেন, ক্রস গুলা বাদ। ক্রস কিন্তু দেওয়ার ক্ষেত্রে সাবধানে দেওয়া লাগবে, কোনটা ক্রস দিতেছেন। যে কোশ্চেনটা আপনি বুঝতেছেন, আপনার মেধা যতটুকু আছে, যে কোশ্চেনটা ব্যাংকের পরীক্ষায় অনেক আগে আসছে, ভার্সিটি পরীক্ষা অনেক আগে আসছে, তাহলে কোশ্চেনটা পুরাতন। আবার কোশ্চেনটা বোঝা যাইতেছে ক্রিটিক্যাল বেশি, কারণ আমরা তো অনেকগুলো কোশ্চেনই করতেছেন। সহজ কোনটা সাবে আসছে, চাকরি পরীক্ষায় আসছে, এটা বোঝা যাইতেছে। এই হিসাবে যদি 100 কোশ্চেন থাকে, এখান থেকে মিনিমাম 10টা ক্রস দেওয়া যাবে প্রায়। ওই 10টা কোশ্চেন আর কোনোদিন পড়বেন না, আপনি পরে পড়বেন যদি দরকারি হয়। এই জন্য পেন্সিল দিয়ে রাখ দিবেন, ভবিষ্যতে যদি পড়া দরকার হয় তখন আপনি এই ক্রসটা বাদ দিয়ে দিবেন, টিক দিয়ে দিবেন যে এই কোশ্চেন আপনি পরে পড়ছেন, সিলেবাস বাড়াইছেন। শুরুতে ছোট হবে, আর পি গুলা পরে রিভিশন দিবেন পরীক্ষার আগে। টিক দিলে তো ঠিকই। এইভাবে বাংলা পড়ে শেষ দিলেন, কয়দিন পড়লেন? ধরেন এইখানে প্রায় 400 পৃষ্ঠা পর্যন্ত মনে করেন যে বাংলা আছে। এই 400 পৃষ্ঠা যদি 50 পৃষ্ঠা করে প্রতিদিন পড়েন, আপনি যেভাবেই পড়েন, যদি কারো চাকরি তাড়াতাড়ি দরকার থাকে, সে একটু পৃষ্ঠা বাড়াবেন, এইখানে একটু মনোযোগ দিয়ে পড়বেন, গতি নিয়ে পড়বেন। কেউ আছেন যে না, আমি এত লোড নিতে পারতেছি না, সময় আমার কম, ব্যস্ততার ভিতরে, সে অল্প করে বললেন, তাহলে আপনারটা শেষ হইলো, বাংলা শেষ। ধরেন 15 দিনে লাগছে, 15 দিনে বাংলা শেষ হয়ে গেছে। পরের 15 দিন আসেন ইংলিশে। ইংলিশের ভিতরে তো আগে সিলেবাস ছোট হয়ে গেল, এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল জিনিস আছে, ন্যারেশন অনেকেই পারে না, যদি আপনি পারেন তাহলে তো ভালো। আবার কারেকশনের কিছু কিছু কোশ্চেন আছে, একটু ভিতর মানে দিকগত দিক থেকে, গভীর থেকে দেখতে হবে। আমরা তো পরীক্ষার হলে তো জীবনের রুলস মনে পড়ে না, খুব কম মনে পড়ে। এটা 2 চারটে স্টুডেন্টের পরে, বেশিরভাগই পড়ে না, কারণ পরীক্ষার রুলস পড়ার মতো মাথায় কাজ করে না এরকম। ওটা ম্যাক্সিমাম প্র্যাকটিস করলে পরে পরে রুলস মনে পড়ে। তার মানে এখানে গামার অনেকগুলো স্কিপ হইলো। এখানে পরে আছেন লিটারেচার। লিটারেচার আমাদের আসলে সবসময় টার্গেট থাকে বিসিএস এর গুলো। বিসিএস এর যে সব লিটারেচার আছে, আমরা ওডি যদি মাথায় সবসময় রাখতে পারি, ওইখান থেকে পরীক্ষাতে আমাদের মোটামুটি কমন করবে। তো এখানে যেটি আছে, এটা কমন করবো বলতে একবারে যে অন্য জায়গা থেকে পড়া যাবে না বিষয়টা এরকম না। এখানে যদি আমরা চাকরির কোশ্চেন গুলো, যেগুলো 23, 24, 25 রিসেন্ট পরীক্ষায় আসছে কিন্তু কোশ্চেনটা সহজ, এরকম কিছু লিটারেচার বা অল্প লিটারেচারের ভিতরে কিছু আছে যেটা উত্তরণই করতে পারেন না, ওরা জীবনজ্ঞান নামে ক্রস দিয়ে দেন, পরে পড়ার দরকার নাই। যেটা সহ বিসিএস এর মধ্যে পড়ছেন কিংবা সহজ লাগতেছে ঠিক দেন, আর যেটা আপনি পড়বেন কিন্তু কনফিউশন লাগতেছে, এটা পি দিয়ে রাখেন। তার মানে এইখানে যদি মনে করেন 100 লিটারেচারের কোশ্চেন পড়েন, এখান থেকে প্রায় 30 থেকে 40 ক্রস দেওয়া যাবে। আর প্রবলেম আসবে ধরেন যে 15-20টা, বাকিটা ঠিক যাবে। এইভাবে ইংলিশে যদি পেজ বানায় নেন, যে আমি 21 তারিখে এখানে যখন আমি ইংলিশ শুরু করছি, এখানে আমি আজকে 20 পাতা পড়বো। 20 পাতা না পারেন 15 পাতা পড়েন, 15 পাতা না পারেন 10 পাতা পড়েন, কিন্তু এইভাবে ইংলিশটা শেষ হইলো। কিভাবে শেষ হলো? 3 কোয়ালিটি, ক্রস, টিক, পি, যাতে পরবর্তীতে আমি যেটা প্রবলেম এটা রিভিশন দিতে পারি। এক সময় আমি শুধু টিক গুলো রিভিশন দিলাম, সহজ গুলা। পরীক্ষা হলে মাঝে মাঝে সহজ গুলা ভুল হয়, মাঝে মাঝে আমি টিক গুলো রিভিশন দিলাম, তাহলে সময় কম লাগবে। পরে আছেন জিকে। জিকের ভিতরে বহুত কোশ্চেন থাকবে সাম্প্রতিক, ওগুলা বাদ। যেগুলো ওই সালের ওই পরীক্ষাতে আসছে ওগুলা আসবে না। সাম্প্রতিক আমরা স্বাভাবিক এখন সেপ্টেম্বর মাস, আগস্ট, জুলাই কিংবা জুলাই আন্দোলন, এরকম একটু ফলো করি অল্প টাইম। সাম্প্রতিক বাজেট, নতুন সরকার, নতুন কোন মেগা প্রজেক্ট,
এই যে এগুলা ওই জানুয়ারি সালে একটা ঘটনা, জানুয়ারি মাসে একটা ঘটনা ঘটছে, ওইটা আপনার এখন আসবে। এই কোশ্চেন আপনি বারবার পড়বেন। সাম্প্রতিক জানি দেখতেছেন 22 সাল, 23 সাল, 24 সালের কোশ্চেন ওটা করা দিয়ে দেন বাস। তারপরে যেগুলো জিকের কোশ্চেন আছে পৃষ্ঠা ভাগ করে নেন, ইংলিশ পড়া শেষ, জিকে ভাগ করেন 50 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, যার যেভাবে সুবিধা হয় পড়েন। তাহলে কি হইলো, একটা নির্দিষ্ট টাইম যদি এটা পড়েন, তাহলে 1 মাস যদি একটু গতি নিয়ে পড়েন পড়াশোনার ভিতরে, বিসিএস কোশ্চেন ব্যাংক আপনার টার্গেট থাকবে যে ওই 80-90টা কোশ্চেন 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম আপনার বিসিএস কোশ্চেন ব্যাংক হয়ে গেছে, প্রতিদিনে একটা করে বিসিএস হয়ে গেছে। যেগুলো 200 বিসিএস, যখন 100 করে বিসিএস আসবে তাহলে প্রতিদিন 2টা করে বিসিএস, 2টা বিসিএস যদি থাকে এইখান থেকে বাংলা অঙ্ক, বাংলা ইংলিশ দিকে 3টা, 2টা বিসিএস। আর যখন 200 তখন একটা বিসিএস। তার মানে যদি 30 পর্যন্ত, মানে ম্যাক্সিমামই আছে যে 48 থেকে শুরু করে 30 পর্যন্ত, 20 পর্যন্ত পড়ে, সেটা কোনো সমস্যা না, যেটা পর্যন্তই পড়েন। কিন্তু কথা হলো সিলেবাস রিভিশনের ভিতরে রাখা লাগে। এগুলার থেকে কিছু কিছু কোশ্চেন, বহুত কোশ্চেন কমন আসবে, কিন্তু ওই যে অল্প রিভিশনের কারণে এগুলো পারা যাবে না, রিভিশনের বেশি লাগে। তাইলে আমরা 2টা জব সলিউশন নিয়ে আলোচনা করছি। এই 2টা জব সলিউশন আমাদের পরীক্ষার ক্ষেত্রে সহযোগী হবে। কিভাবে করবো, বাংলা শুরু করছি, বাংলা শেষ, পরে ইংলিশ শুরু করছি, ইংলিশ শেষ, জিকে শুরু করছি, জিকে শেষ, কিভাবে বাদ দিব, কিভাবে প্রবলেম বের করবো, মোটামুটি বলা হয়েছে। কি বলবো? আপনারা কি বুঝতেছেন ভাই আমার কথা? জি স্যার, বুঝতেছি। বুঝতেছি। পি আপনারা দিয়ে তো- একটু বুঝতে দেন তো স্যার, পিটা হ্যাঁ হ্যাঁ, পিটা একটু বুঝাই দেন, পি আর ক্লোজের বিষয়টা। মানে মনে করেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা আপনি পারেন, এটা আপনি পারেন না, এটা ঠিক, এটা আপনি পারেন, এটা নেক্সট টাইম না পড়লে পর আপনার পরীক্ষাতে ভুল হবে না। এরকম অনেকগুলো কোশ্চেন আছে, কারণ আপনারা ম্যাক্সিমামের অভিজ্ঞতা আছে যে একবারে কিছু পর্যন্ত এরকম না। এই যে বলে বুঝাইছি, আপনি যদি সবসময় সহজটাই পড়েন, সবসময় যদি সহজটাই পড়েন, তাহলে তো হইলো না, কঠিনটা কে বইরা দিবে। এই জন্য বলছি যে কিছু টিক দিয়ে দিবেন। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন জায়গায়? চট্টগ্রাম। এটা আপনি পরে না পড়লে চলবে, এরকম এইগুলো বুঝাইছি। কিছু আছে প্রবলেম, ধরেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন ডিস্ট্রিক্টকে, কারো কারো মনে হইতেছে বগুড়া, কারো কারো মনে হইতেছে সিরাজগঞ্জ, কোনটা হবে? এই যে একটু কনফিউশন লাগতেছে, যারা নতুন প্রিপারেশনে আছে, তাহলে সেই কোশ্চেনের ভিতরে পি মার্কিং করবে, কারণ এই কোশ্চেনটা নেক্সট টাইম আবার পড়া লাগবে। তাহলে যেটা প্রবলেম, আমি যদি পরে পি গুলো রিভিশন দেই, ধরেন 100 কোশ্চেন পড়লেন আজকে, 100-র ভিতরে টিক পাইছেন হলো 40টা, যেটা আপনি পারেন মোটামুটি একবার, মনে করেন জীবনে প্রথম পড়লেন, তারপরে কোশ্চেনটা সহজ, আপনি আর পড়া লাগবে না, হয়ে গেল, তাহলে একটু আগাইয়ে গেল। আর প্রবলেম বের হলো 20টা কিংবা আরো বেশি, ধরেন 40টা প্রবলেম বের হলো, 40টা প্রবলেম, এই 40টা পরবর্তীতে পারবেন। আর 20টা ধরেন ক্রস দিচ্ছেন, এটি আপনি পারেন না, বোঝেন না, কিংবা আপনার কাছে মনে হয়েছে এই কোশ্চেনটা কঠিন, বেশি কঠিন, এইটা একটু মাথা দেওয়া একটু চিন্তা ভাবনা করা শেখা লাগবে যে আমি সিলেবাস কিভাবে ছোট করতে পারি। আমাদের ম্যাক্সিমামের ঝামেলা হলো যে এটা যদি বাদ দিয়ে দিই, যদি পরীক্ষায় আসে যে জিনিসটা বোঝা যাইতেছে ভার্সিটি পরীক্ষা অনেক পুরাতন, ব্যাংকের পরীক্ষা অনেক পুরাতন, ওই জিনিসটা বাদ দিয়ে দেন। যদি সিলেবাস বড় করা দরকারই পড়ে, ভবিষ্যতে বড় করেন, কারণ চাকরির পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা হইলে, 100 মার্কের যদি পরীক্ষা হয়, এখানে তার 100 ভাই টিকা লাগে না, নাম্বার লাগে ধরেন যে 70, নাম্বার লাগে 65, 60, পোস্ট বেশি থাকলে 50-এ চলে আসে, তাহলে তো চিন্তা নাই, নাম্বার কিছু স্কিপ হোক, কিন্তু আমি যেন সিলেবাস রিভিশন দিতে পারি। ওই দুটো সহযোগী ননের বই গেছে, এখন আসেন মূল ননের বই, ওই জিনিসগুলো আমরা কিভাবে পড়বো। আচ্ছা, কোনগুলো এগুলো আমরা বসবো কেমনে? ওই যে ভাইয়া বইলা দিলাম, আপনি একটা জিনিস যখন 100 কোশ্চেন পড়ছেন, এর ভিতরে তো ওইটা বুঝতে পারলেন না যে কোশ্চেনটা সহজ, কিছু প্রবলেম মনে হলো যেটা আবার পড়া লাগবে, তার মানে তো আপনি এটাও বুঝবেন কিছু কোশ্চেন আপনি বুঝতেছেন, একটু উচ্চারণ করতে কঠিন লাগতেছে, একটু ক্রিটিক্যাল মনে হইতেছে। ধরেন যে চর্যাপদ নিয়ে কিছু ক্রিটিক্যাল গভীর গভীর কোশ্চেন আছে বাংলার। তারপরে এই যে ইতিহাস, মানে ধরেন যে মধ্যযুগের এই নানান রকমের কবিদের ইতিহাস, লাইলি মজনু অনুবাদ কে করছে, একটু প্যারা লাগতেছে বেশি। আবার ওই কোশ্চেনটা দেখা যায় যে ব্যাংকের পরীক্ষায় 10 সালে আইছে, ভার্সিটির পরীক্ষায় 4 সালে আইছে, তার মানে বোঝা যাইতেছে কোশ্চেনটা কঠিন। ওই কোশ্চেনটা আপাতত মার্কিং কে দিয়ে ক্রস দিয়ে দেন, কিছুই হবে না। নতুন কোশ্চেন গুলো পড়েন, 23-24 সালের কোশ্চেন গুলো পড়েন, ভার্সিটির কোশ্চেন ধরেন 24 সালে এসে 23-এ এসে ওইটাও পড়েন যদি সহজ লাগে। ওইটা বলছি, এটা পড়তে পড়তে হবে। আর প্রাথমিক যদি না বোঝেন তাহলে সবই পড়েন, পরে অবস্থা আপনি নিজে বুঝবেন যে সিলেবাসটা বড় হয়েছে,
তাহলে কিছু কিছু ক্রস দেই। চাকরি পরীক্ষা অ্যানালাইসিস করলে পরে পুরো প্রশ্নগুলো পরে একা একা বাদ দিতে পারবেন। মূল বইয়ে আসেন। মূল বইয়ের ভিতরে তো আমরা এক একজন এক এক রকমের বই পড়ি। বাজারে লাইব্রেরির অভাব নাই, আমাদের টাকার অভাব নাই। বই কিনতে আমাদের একটু দ্বিধাবোধ লাগে না, কিন্তু আমাদের বড় ভাইয়ের আগে বলতো যে যারা ঘন ঘন বই কিনে, বাজারে বই বই ফেলে বই কিনে, এগুলো হলো চাকরি না পাওয়ার লক্ষণ। হ্যাঁ, অনেকে দেখা যায় বর্তমানে আমরা ডাইজেস্ট কিনি। ডাইজেস্টের ব্যাপারে এত ক্ষতিকর দিক পজিটিভ দিক আমি কিছুই বলবো না, তবে বর্তমান সময়ে যে প্রতিযোগিতা, কোশ্চেনের যে ধরন, সব মিলাইয়া এখন আবার এই এই রিসেন্ট যারা বের হইলো পলিটেকনিক্যাল থেকে, সবাই দুইটা করে সার্টিফিকেট, একটা মেকানিক্যালের আর একটা হলো ওনার সহযোগী ডিপার্টমেন্ট। উনি যে ডিপার্টমেন্টে ধরেন যে পাওয়ার ডিপার্টমেন্টের ছিল, অটোমোবাইল, ওনার আর মেকআপ কোর্স করা লাগবে না। অটোমোবাইলের ছেলের দুইটা সার্টিফিকেট, একটা মেকানিক্যালের একটা হলো অটোমোবাইলের। এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট ওর দুইটা সার্টিফিকেট, একটা সিভিলের একটা এনভায়রনমেন্টাল। তার মানে আগে যদি ক্যান্ডিডেট যা ছিল, এখন ক্যান্ডিডেট অনেক বাইরে যাবে। কারণ হলো যে আগে তো এনভায়রনমেন্টালের ছেলেরা সচরাচর জব সলিউশনের টার্গেট নিত না, কারণ ওর ডিপার্টমেন্টের সার্কুলার নাই। কিন্তু তখন ওর ডিপার্টমেন্টের সার্কুলার আছে, কারণ ও তো সিভিল। সেই হিসেবে এখন ছোট সিলেবাস ফলো করা উচিত হবে না। যারা ডাইজেস্ট কিনবেন, আমার ব্যক্তিগত মতামত হলো আপনি ভুল করলেন, একটু বিস্তারিত পড়া লাগবে। ডাইজেস্টটা আগে ছিল, এখনো কিনতে পারেন, কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে আপনার সিরিজ কিনা লাগবে। বই হয়তো অনেকেই কিনছেন, যারা কিনেন নাই এগুলা যে কিনলে পরে কিভাবে পড়বেন একটু বলার চেষ্টা করি। আমরা জর্জের বইয়ের কথাই বলবো। বই মনে করেন সিরিজ, এখানে জর্জ যদি লিখি, জর্জ বাদ দিয়ে অগ্রদূত লিখলাম, অগ্রদূত বাদ দিয়ে ম্যাট্রিক্স লিখলাম, ম্যাট্রিক্স বাদ দিয়ে প্রফেসর লিখলাম, কোনো সমস্যা নাই। বই সবগুলো 19-20, আহামরি খুব বেশি পার্থক্য না যে আপনি একটা বই কিনছেন দেখে আপনি পিছিয়ে গেছেন গা। সব সমস্যা আমাদের ভিতরেই, এইটা প্রাথমিকদের মাইনে নেওয়া লাগবে। আমরা বই কিনে আমরা পড়ি না, রোগে ভুগি আর কি। এক ভাইয়ের কাছে গেলাম, উনি প্রফেসর, উনি সাধারণ জ্ঞান মনে থাকে না ওনার, এই কারণে উনি কি করতে, প্রফেসর বাংলাদেশ বিষয় বলে বই কিনছে। আমি কিনতে বলছিলাম, কেনার পরে দেখা যায় এটা বড় সিলেবাস, এই জন্য না পড়ে এটা রাইখা দিচ্ছে। তাইলে প্রফেসর যদি বই বড় সিলেবাস হয়, তাহলে জর্জের কি, জর্জ তো আরো বড়। এখন মূলত হলো যে কি জন্য বড় মনে হয়েছে, ও বোঝে নাই যে ওই বইটা কিভাবে পড়া লাগবে। ধরেন যে আমরা জর্জের বাংলাদেশ বিষয় বলি বলি এটাই স্ট্যান্ডার্ড বই, যত বই থাক। এই বইগুলা কিনলে চাকরি পেতে যদি 2 বছর 3 বছর 4 বছরও লাগে, বই পাল্টানো লাগবে না। 2 বছর। 2 নাম্বার, জর্জের আন্তর্জাতিক। আন্তর্জাতিক অবশ্য আমাদের সিলেবাস একটু কম লাগে, তাইলে অন্য বই পড়া যাবে। জর্জ পড়লেও সমস্যা নাই। যাদের জর্জ কঠিন লাগে তারা প্রফেসর আন্তর্জাতিকও দেখতে পারেন। অগ্রদূতের বইগুলো অবশ্যই ভালো, কিন্তু অনেক বড় সিলেবাস এগুলো, এক্সারসাইজ হিউজ পরিমাণ। একবার অফিস কম্পিউটার অপারেটর থেকে নানান রকমের এক্সারসাইজ। আসলে এত এক্সারসাইজ করতে করতে পরে দেখা যাবে যে সিলেবাস ছোট করা যাবে না, রিভিশন টানা যাবে না। পরে বলতে সেগুলো কিভাবে পড়বেন। 3 নাম্বার, এই দুইটা গেল জিকে। বাংলার ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে ম্যাক্সিমাম ভাই বারাদারি বলে অগ্রদূতের বাংলায় বেশি বেটার। যারা আমিও আপনাদের সাথে ম্যাক্সিমামের সাথে তাল মিলাইলাম, খারাপ না, বইটা আমারও ভালো লাগে। আপনাদের যার ভালো লাগে, আমি আগেই বলছি যে বই কোনো সমস্যা না, যে কোনো একটি কিনলে হবে। অগ্রদূতের বাংলা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য আমি শর্টকাটে লিখলাম একটু, ওটা আপনারা বুঝবেন। এটা গেলো বাংলা। মানে এটা ইলেকট্রিক্যাল থাকেন, মেকানিক্যাল থাকেন, সিভিল থাকেন, কম্পিউটার থাকেন, যাদের টার্গেট একটা চাকরি, 10ম গ্রেড, আমাদের ডিপ্লোমাদের গ্রেড, সেটা বুয়েট হোক, সেটা পিএসসি হোক, সেটা মিস্ট হোক, আইবি হোক, যেখানেই হোক, মূল সিলেবাস পড়া লাগবেই। ওই জব সলিউশনের ডাইজেস্ট অল্প করে চাকরি পাওয়ার দিন আমার কাছে মনে হয় যে একটু কইমা গেছে এখন। 4 নাম্বার, এখানে তো আমাদের স্যারের বই আছে, স্যারের বই থেকে বেসিক শিখবেন ভালো কইরা। ইংলিশ আসলে আমরা পারি না, শুধু এক্সারসাইজ করলে পরেই হয় না। এক্সারসাইজ পরীক্ষার হলে বৃত্তপাঠ করা যায় না, একটু বেসিক শিখা লাগে। বেসিক শিখলে ভালো হবে। এরপরে যদি যান যে আমি প্র্যাকটিস করব, ম্যাক্সিমাম পোলাপানে দেখা যায় যে সিভিলের পোলাপান পিএসসি রিলেটেড পরীক্ষা দিতে যায় নিড ইংলিশ কিনা ফেলায়। এত বড় সিলেবাস, আমরা আসলে ইংলিশ অনার্স করতে আসিনি, আমাদের চাকরি দরকার। পরীক্ষার হলে 20টা এমসিকিউ আছে, আপনি যদি বসও হন, এরপরে দেখা যাবে যে 10 থেকে 15টা পারবেন, বাকিগুলা পারা খুবই টাফ ব্যাপার। 15টা পারলে তো ইংলিশের জাহাজ হয়ে গেলেন। বুয়েটে ইংলিশ 5টা, 5টার ভিতরে কিছু কিছু তো আজগবি কোশ্চেন দেয়, 2টা 3টা পারলে পরে বহুত কিছু। এইখানে শিখবেন। প্র্যাকটিস করার জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো যে মাস্টারের ইংলিশ না নেওয়াই ভালো। এত বড় সিলেবাস নিয়ে কভার করতে পারবেন না।
মাথায় তুইলা পরীক্ষার হলে যা আউটপুট দিতে পারবেন না। প্রিলিতে ইংলিশ 20, রিটেনে আসবে লিখিতের ভিতরে 10 থেকে 15, গ্রামার লেখা লাগবে। মাথায় এই পরিমাণ প্রেসার কাজ করবে, যদি সহজ গুলো পারেন তো ওগুলাই পারবেন, গভীর থেকে আর পারবেন না। মাঝখান থেকে সিলেবাস বড় বানাইলে বোকামি হবে। সিলেবাস ছোট বানানো লাগবে, ইংলিশের বাইসে বাইসে কিছু অধ্যায় পড়া লাগবে, যাতে ওইগুলার থেকে আমি কমন পাই আর আমি সহজে বৃত্ত ভরাট করতে পারি। এখানে কম্পিটিটিভ ইংলিশ প্রফেসরের ম্যাক্সিমাম পোলাপানেই পড়ে। আমি বলবো যে এখান থেকে বেসিক শিখলেন, এখান থেকে কিছু প্র্যাকটিস করলেন এক্সারসাইজের থেকে, কিছু টাকা খরচ করি কম্পিটিটিভ ইংলিশ, এটা প্রফেসর আমরা আমরা নাম বলি আর কি। কম্পিটিটিভ ইংলিশ বইয়ের নাম মনে হয় এক্সাম ফর কম্পিটিটিভ ইংলিশ, এরকম বইয়ের নাম। এইখান থেকে শুধু বাইসে বাইসে শুধু বিসিএস আর পিএসসির এক্সারসাইজ এডি পড়বেন। হালকা কিছু রুলস করে নিতে পারলেন, বাইসে কিছু অধ্যায় বাইসা নিলেন, এখান থেকে শুধু বিসিএস এর পিএসসি পড়বেন। হাতে কোনো অল্প এমন ভাবে একটা টার্গেট নেওয়া লাগবে যে সকাল থেকে যদি শুরু করি, বিকালের ভিতরে কিংবা রাত্রির ভিতরে আমি ইংলিশ করে শেষ দিয়ে দিব। ওই রকম পর্যায়ে নিয়ে আসা লাগবে। একদিনের ইংলিশ ওইটাই বারবার রিভিশন দেওয়া লাগবে, যাতে পরীক্ষাতে ভালো মার্ক উঠাইতে পারি। তাহলে জিকে বলছি, বাংলা বলছি, ইংলিশ স্যার বলছি। হ্যাঁ বলেন। স্যার বিসিএস কোশ্চেন ব্যাংক থাকা সত্ত্বেও এই যে এখন যে বইগুলোর কথা বলেন এগুলো আমাদের কিনতে হবে নাকি প্রিপারেশনের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যদি জুনিয়র ডিএম, শর্টকাট কথা হলো বুয়েটও এখন একটু গভীর থেকে কোশ্চেন আগের থেকেই করে। এখন এরপরে যদি বুয়েট পরীক্ষা নেয় কেমন কোশ্চেন করবে আল্লাহ পাকে ভালো জানে, কারণ ম্যাক্সিমাম পরীক্ষা হলো 60 নন আর হলো 40 ডিপার্টমেন্ট। ব্যতিক্রম কিছু পরীক্ষা থাকে যে 40 নন 60 ডিপার্টমেন্ট, এটা বুয়েটের কথা বলতেছি। আদার চাকরি যেগুলা বলেন, তারপরে 80 ডিপার্টমেন্ট 20 নন, এরকম দু একটা পরীক্ষা, এটা একেবারে এক্সেপশনাল। মানে 60 নন আর ডিপার্টমেন্ট 40, আমরা এই দিকে নজর দিই বেশি। এই 60 ননের জন্য স্যার ওদের পিলি আর রিটেন রিটেনে 40 ডিপার্টমেন্ট আর এই এটা 60 মার্কের প্রিলি। এইখানে 60 এর জন্য ওই ডায়াগোনাল আর বিসিএস কোশ্চেন ব্যাংক করলে হবে, এটা পুরাটাই বোকামি কথাবার্তা, ওগুলো আমরা রিভিশনের জন্য পড়বো। স্যার বলছি আসলে যে মূল সিলেবাস হলো মানে স্যার আমি হ্যাঁ বলতে বলেন। চাচ্ছি পিলি হওয়ার পরে রিটেন হবে না? না ভাইয়া, এই পরীক্ষাটা একদিনই হবে, 1 থেকে 1.5 ঘন্টা টাইম। এর ভিতরে আপনার পিলি, আপনি ননের পিলি দিবেন আর ডিপার্টমেন্টে রিটেন দিবেন, এটা একই টাইমে একসাথেই। ওটা পিএসসির ক্ষেত্রে একদিন প্রিলি হবে 100 মার্কের, এটা আপনি রেজাল্টে পাস করলেন, পরে রিটেন হবে 1-1.5 মাস টাইম দিবে, 20-25 দিন সর্বনিম্ন এর ভিতরে, কিংবা 1-1.5 মাস এরকম এর ভিতরে, পরে আপনার 200 মার্কের রিটেন নেবে। এটা এইভাবে পিএসসির ক্ষেত্রে। পিএসসির ক্ষেত্রে হ্যাঁ আর এই যে পিএসসির ক্ষেত্রে, হ্যাঁ পিএসসি ছাড়া আদার কিছু পরীক্ষা আছে, এগুলোর ক্ষেত্রে মনে করেন যদি ক্যান্ডিডেট বেশি থাকে কিংবা ওনাদের টার্গেট হলো যে 10,000 আবেদন করছে, ওনারা 10,000 জনের রিটেন নিতে চাইতেছে না, সেক্ষেত্রে ওনারা প্রিলি নিবে। প্রিলি নিয়ে সেটা কিছু কমাবে, ধরেন যে 100 জনের পোস্ট ছিল, ওনারা এটা 10 গুণ টিকাবে, তাইলে 8,000 জন আবেদন করলো, ওনারা এই 100 জনের বিপরীতে 10 জন করে টিকাবে, টিকালে 1,000 হয়, তাহলে প্রথমে একটা প্রিলি নিবে। এটা আদার প্রতিষ্ঠান, সেটা অন্যান্য, যেমন আজকে একটা পরীক্ষা ছিল সিভিলের, এরকম কিছু পরীক্ষা, আবার পিজিসিবির পরীক্ষা, কিছু কিছু পরীক্ষা থাকে প্রিলি নিয়ে কমায় নেয়, ক্যান্ডিডেট কমায় নেয়। এইখানে ননের প্রিলি হয়, আবার সাথে কিছু ডিপার্টমেন্টও থাকে কিছু কিছু জায়গায়, এটা আলাদা বিষয়। আসেন আগে বই নিয়ে বলে নেই, বইগুলো কিভাবে পড়বেন ওগুলো একটু বলে দেওয়া যায়। স্যার আপনারা জর্জে যখন ভাবতেছেন, স্যার জর্জে হ্যাঁ ইংরেজি থাকলে কি ওই কম্পিউটার ইংলিশ কেনা লাগবে না, জর্জে হবে? জর্জ সিরিজের সবগুলো বই আছে আন্তর্জাতিক বাদে, এটা কি আবার নতুন করে কেনা হ্যাঁ লাগবে? সমস্যা নাই ভাইয়া। না 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 স্যার, তাইলে আপনি যদি পারেন জর্জের ওইটা দেওয়া হবে, এত বই কিনা লাগবে না, ওইটা আগে কমপ্লিট করেন। বই আসলে সমস্যা না, আগেই তো বললাম, প্রথম কথাই বলে দিচ্ছি যে আমাদের বইয়ের ভিতরে যে অ্যালার্জিটা আছে, যে তুমি অগ্রদূতের বই কিনছো হবে না তোমার, কিংবা তুমি ম্যাট্রিক্সের বই কিনছো, এটা তো ভুল আছে প্রচুর, এগুলো পুরোটাই ফাও কথাবার্তা। আপনি যে বই কিনছেন, বই একটা কিনলে সেটাকে ভালো করে পড়েন, কমপ্লিট করেন। ভালো করে পড়তে পড়তে 2 সাইডে পরীক্ষা দিলে বুঝবেন যে কোনটা ভুল আছে কোনটা ঠিক আছে। না পড়ে শুধু বইয়ের দোষ দিলে হবে না। আপনি জর্জের বই কিনছেন, জর্জ পড়েন, সমস্যা নাই। ম্যাথের বই আপনি যেটাই কিনেন, শাহিন ম্যাথ, খাইরুল ম্যাথ, ম্যাথ ম্যাজিক, যার যেটা ভালো লাগে, 4 নাম্বার। তার মানে আমাদের ননের তো বই 4 ধরনের, একটা হলো ডিপার্টমেন্টের বই, আর একটা ননের ডিপার্টমেন্টের বইয়ের ছাড়া হলো ননের বই 4 রকমের, জিকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, এরই আমাদের বইয়ের ধরন। এখন আসেন এগুলো কিভাবে পড়বো। আপনারা তো অনলাইনে ক্লাস করতেছেন, যেই দিন স্যারে ইংলিশ হোক, জিকে হোক, বাংলা হোক, যে টপিক আলোচনা করলো ওই টপিক বিস্তারিত ভালো করে বই সহ বইরে ফেলাবেন, আর ওই বইয়ের থেকেও পড়বেন, প্লাস হলো ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করছে এগুলো কমপ্লিট করবেন। কখনোই এতটুকু করবেন না যে শুধু ক্লাসের গুলাই পড়ছেন। অবশ্যই আজকে ধরেন যে স্যারে পড়াইছে, এই কারক পড়াইছে,
আপনি কারো ক্লাসে যেটুকু আলোচনা হয়েছে এটুকু শুনে রেখে দিলেন। এইভাবে যদি আপনি সারা জীবন অনলাইন ক্লাস করেন, চাকরি হবে না এটা মনে করেন যে গ্যারান্টি দেওয়া যায় আর কি। আপনি ধরেন যে আজকে কারকের ক্লাস হয়েছে, কিংবা ধরেন যে সাহিত্যের কাজী নজরুল পড়াইছে, সাধারণ জ্ঞান ধরেন বাংলাদেশ বিষয়ে একটা টপিক পড়াইছে, আন্তর্জাতিকের প্রণালী পড়াইছে, যে জিনিসটাই পড়াইয়া থাক, আপনার খাতা থাকবে একটা। ধরেন যে 300 পেজের একটা খাতা নিচ্ছেন, 300 পেজের খাতার ভিতরে অর্ধেক করেন, 150 পেজের ভিতরে বাংলাদেশ নোট করেন, 150 পেজের ভিতরে ইন্টারন্যাশনাল নোট করেন। কিভাবে নোট করবেন? স্যারে যে টপিক পড়াইলে এই টপিকটা লেখেন, পরে আপনি বই খোলেন, বই খোলার পরে দেখেন ওই টপিকটা বইয়ের ভিতরে আরো এক্সারসাইজ আছে, ওইখান থেকে আপনি বাইসা বাইসা দেখেন চাকরি পরীক্ষার কোশ্চেন গুলো আপনি এখানে নোট করেন। তাইলে স্যার প্লাস আপনি নিজে, তাহলে ওই অধ্যায়টার জন্য আর পরে বই লাগবে না। এইটা হলো একটু পরিশ্রম করে কোচিং করা হইলো। যে অনলাইন বলেন আর অফলাইন বলেন, কোচিং তো কোচিংই, চাকরির প্রিপারেশন নিতেছেন। চাকরির প্রিপারেশন নিলে তো চাকরি ক্যান্ডিডেটের মতো আচরণ করা লাগবে। ওইরকম মন মতো আপনি দেখে রাইখে দিলেন, স্যারে ক্লাস করে সামনে শুনে রাইখে দিলেন, তাইলে ধরেন যে আপনার যে রোগে ধরছে চাকরি পাওয়া টাফ হবে, সময় লাগবে। এইভাবে বাংলা করলেন, এটা জিকে করলেন, এরপরে ধরেন যে 160 পেজের একটা খাতা কিনলেন, এটার 60 পেজের ভিতরে আপনি বাংলা নোট করলেন, অর্ধেকের ভিতরে ধরেন যে এটা পুরোটার ভিতরে আপনি বাংলায় বাংলা ব্যাকরণ আমাদের অনেক রকমের পড়াশোনা আছে। স্যারে যে টপিক পড়াইলো এই টপিক নোট করলেন, পরবর্তীতে আপনি নিজের থেকে কিছু লেখলেন বইয়ের ভিতরে যেগুলো আছে। বই পড়তে গেলে উপকার কি হবে? ওই অধ্যায়ের যদি ভিতরে ঢোকেন, স্যার একটা লেকচার দিয়ে গেল, আপনি অডিও লেকচারটা পরে মানে ভিডিও লেকচারটা পরে দেখে নিলেন, একটা জিনিস আপনি বুঝতে পারেন নাই, এক্সারসাইজের ভিতরে বুঝতে পারেন নাই। আমরা ডিপার্টমেন্ট ক্লাস করি, ডিপার্টমেন্টে যে জিনিসটা না বুঝি ওটা স্যারের জিজ্ঞেস করি, আরে ভাইয়া ননের ভিতরে তো বহুত কিছু আছে, আপনি স্যার একটা পড়াইলো, আপনার কাছে কনফিউশন লাগতেছে, ঝামেলা লাগতেছে, ওইটা পরে স্যারের জিজ্ঞেস করেন যে এই জিনিসটা আপনি তো পড়াইলেন এরকম, আমার কাছে মনে হইতেছে এরকম। তার মানে যদি ভিতরে না ঢোকেন, চাকরির জিনিসগুলো স্কিপ হয়ে থাকলো, ক্লাসের ভিতরে সবগুলো জিনিস আসবে না, মূল মূল জিনিসগুলো আসবে, আমাদেরকে ওই যে গাইডলাইন আসবে। BCS এর মতনই মানে প্রায় ওর কাছাকাছি কি প্রস্তুতি নিতে হবে? জি জি, আবার বলেন। মানে এই যে BCS, হ্যাঁ মানে স্যার ওই হ্যাঁ, ওইরকম ওরা তো ভাবে বলতেছে এইটা, এই যে আপনি বলে আপনি 10ম গ্রেডের জন্য কোচিং করেন, আপনি তো বলে বিসিএস এর পিলি দেওয়ার মতো যোগ্যতা রাখেন না, পরে বলে আপনার 9ম গ্রেডের নন ক্যাডার হয়ে যান, মানে ক্যাডার হয়ে যান, বিসিএস ক্যাডার হয়ে যান। ঠিকই তো আছে। আপনি যদি পিএসসি প্রিপারেশনের যদি টার্গেট দিয়ে জুনিয়র বলেন আর ডিএম বলেন, যেগুলো চাকরির ক্ষেত্রে চিন্তা করেন, এগুলোর ভিতরে আপনি হইতেছেন নন ক্যাডার, আপনার নামের ব্যাকেটে লেখা থাকবে নন ক্যাডার, পিএসসি চাকরি পাইছেন ধরেন, আপনি 5-7 বছর 10 বছর যেটাই চাকরি করেন, যদি প্রমোশন অধিকার থাকে তাহলে আপনি হয়ে যাবেন ক্যাডার, মানে 9ম গ্রেডের প্রমোশন হয়ে গেল সাপোজ। ওইটার অনেক ভাগ আছে, ভিতরে আলোচনা আছে, ওই মূল ক্যাডার আর আপনার প্রমোশন পেয়ে ক্যাডার এটির ভিতরে পার্থক্য আছে। নন ক্যাডার চাকরি পাইলেন, শব্দ তো ক্যাডার আছে, তাহলে ক্যাডার তো ক্যাডারের মতো প্রিপারেশন হবে, ক্যাডার প্রিপারেশন তো আর একবারে অফিসের মতো প্রিপারেশন হবে না, এখানে অনেক ক্রিটিক্যালি পড়া লাগবে। ওরা 200 মার্কের পিলি দিতেছে, আপনি 100 মার্কের পিলি দিতেছেন, পরিশ্রম আপনার ক্যান্ডিডেট অনুযায়ী, ওদের ক্যান্ডিডেট অনুযায়ী প্রশ্ন আপনার পড়ে এখানে পাস করতে হবে। 100 মার্কের পরীক্ষা কিন্তু পোলাপানে 50 পয় কষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম পোলাপানের, তার মানে তো পানিবাদ কোশ্চেন করে না। ওই জন্য ওটা ক্যাডারি বিসিএস এর প্রিপারেশনের মতোই, আপনার মুখের ভাবে আলো সিদ্ধ হয় না যে আমি খালি মোটামুটি পড়লে পরে আর যুক্ত হইলে আমার চাকরি হয়ে গেল। পরে 200 মার্কের রিটেন, এইখানে পরিশ্রম কম না, পড়তে গেলে জাহাজ পরিমাণ পড়াশোনা, এগুলো একটু গোছাইয়ে পড়লে, গাইডলাইন ভালো পাইলে আর নিজে পরিশ্রম করার মতো যোগ্যতা থাকলে তা ভালো হওয়া যাবে, করা যাবে ভালো। আসেন এইদিকে, ছিলাম কোথায়? খাতা, মানে অনলাইনে ক্লাস করলেন, ক্লাস করার পর এগুলো নোট করবেন। যদি ক্লাস করে শুধু ভিডিও দেখে রাইখা দেন, গ্যারান্টি দিলাম আপনার এই কোচিং করার আপনার কোনো লাভ হবে না। আপনি জেনেই যান আপনার ভিতরে রোগ একটা ঢুকছে। ক্লাস করবেন, হাতে খাতা কলম থাকবে, খাতা কলম ওই ক্লাসটা ওই দিনই, তখন সেটা রাত্রে ক্লাসটা দেখেন আর দিনে দেখেন আর যখন দেখেন ওই ক্লাসটা নোট করে ফেলা লাগবে খাতার ভিতরে, যা যা পড়াইছে। পরে আপনি ব্যক্তিগত একটা নোট করবেন, মিলে সুন্দর একটা নোট হইলো, সেটা এভাবে আমি জিকে বললাম, এখানে ম্যাথের একটা খাতা বানান, এখানে ব্যাকরণ বানাইলেন, সাহিত্যের একটা বানান, ইংলিশের একটা বানান, ডিপার্টমেন্টের বানান, এগুলা ক্লাসের ভিডিও দেখলেন, রাফ খাতার ভিতরে ক্লাসগুলো নোট করলেন, পরে এখান দিয়ে সুন্দর করে গুছিয়ে নোট খাতার ভিতরে উঠাইলেন, আপনি বিস্তারিত করে আপনি কিছু উঠাইলেন। এই হইলো গোছায় প্রিপারেশন। এটা অনলাইন বলেন আর অফলাইন বলেন, সব জায়গায় কি অবস্থা। অনলাইনে নিলে যে এইভাবে পড়া যাবে না, বিষয়টা পুরাটাই বোকামি কথাবার্তা, অবশ্যই পড়া যাবে, যে পড়তে জানে সে সব জায়গায় পড়তে জানে। স্যার স্যার সাহিত্য পাঠটা কিভাবে পড়বো? সাহিত্য পাঠটা ধরেন যে কাজী নজরুল নিয়ে আলোচনা করলো স্যারে, আপনি রাফ খাতার ভিতরে ক্লাসটা ভিডিও দেখলেন, খাতার ভিতরে লিখলেন স্যারে যেগুলা বলছে, পরে আপনি নোট খাতার ভিতরে সুন্দর করে, কিংবা তখন নোট খাতা নিয়েই বসেন, সুন্দর করে নোট খাতার ভিতরে তুলে ফেলাইলেন। এটা ক্লাস, ধরেন যে 10 নাম্বার ক্লাস, 10 নাম্বার ক্লাসের লেকচার আপনি খাতার ভিতরে লিখলেন,
পরে আপনি কাজী নজরুল আপনার সিরিজে যান, অগ্রদূতের সিরিজের কথা বললাম, কিংবা আপনি জর্জ কিনছেন, যেটাই কিনেন ওইখানে যান, কাজী নজরুল পড়েন, পইরা মনে হইলো এক্সারসাইজের ভিতরে আরো কোশ্চেন আছে, এগুলা পড়া দরকার। আপনি তো এক্সারসাইজ দিয়ে বুঝবেন, বেশিরভাগই নতুন। তাইলে পরে আপনি সেলফ স্টাডি দেন, যে এখানে আপনি পরে নিজের গুলা লেখেন, স্যার এডি পড়াইছে, আমি এখানে আরো নতুন কিছু পড়লাম, মিলে এতে সাহিত্যের কাজী নজরুলের প্রিপারেশন হয়ে গেল। পরে রিভিশন দেন, খাতার মধ্যে রিভিশন দিতে যান, সময় লাগবে 10 মিনিট, বই খোলেন, সময় লাগবে 1 ঘন্টা। এই হলো নোট করার পার্থক্য। আর এইভাবে খাতার ভিতরে পড়লে চাকরি পরীক্ষায় ভুল হবে না, ভুল কম হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি ভাইয়া। জি স্যার। স্যার ওই সহযোগী ওই বইগুলো কি এখন কিনবো নাকি হচ্ছে আগে মূল বইগুলো কিনবো, না একসাথে কিনবো? ভাইয়া যদি আমি আগেই একটা শব্দ বলছিলাম যে আমরা যারাই মনে করেন যে দুর্বল স্টুডেন্ট থাকি, ভালো স্টুডেন্ট থাকি, পড়াশোনা ব্যস্ত থাকি আর ফ্রি থাকি, পড়াশোনা কম করি আর বেশি করি, চাকরি কিন্তু সবারই তাড়াতাড়ি পাইলে পরে বাইসা গেলেন। আমি 26 সালে ভাইবার কথা বলছিলাম, 26 সালে ভাইবা যদি এটা জটিল হয়ে যায়, ধরেন যে 27 সালের ভিতরে একটা 10ম গ্রেডের চাকরি আমি অর্জন করব, এই জন্য ওডি সহযোগী বই ওডিও নিতে হবে। ননের যে 4টা বইয়ের কথা বললাম, জিকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, সবগুলা বই নিতে হবে। এরই তো ননের কথা বললাম, ডিপার্টমেন্ট তো আসেই নাই। জর্জের বই কিনছেন, জর্জের বাংলাদেশ, জর্জের আন্তর্জাতিক, এইগুলা কেনার পরে শুরুতে অনেকগুলা সাম্প্রতিক জিনিস আছে, এগুলা বাদ। অধ্যায়ের ভিতরে যাবেন, যারা এই যে এরকম টার্গেট 26-27 টার্গেট, এরা দয়া করে, হ্যাঁ পড়বেন আপনি, যদি আপনি রিডিং করতে ভালো লাগে পড়বেন, কিন্তু আপনি রিডিং পড়বেন না। ওই বিশেষ কোশ্চেন ব্যাংকের মধ্যে যেরকম বলছিলাম যে ব্যাখ্যা বাদ, এখানে কি বললাম, এখানে রিডিং বাদ। কারণ ওই কথা আবারও একটা শব্দ বলতেছি, আপনি নিউটন আর আইনস্টাইনের ছোট ভাই না, যে আপনি পড়ছেন আপনার আর পড়া লাগবে না। ওই রিডিং একবার পড়লে, ওই আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ বিষয়ে পড়তে আপনার 3 মাস সময় লাগবে, 6 মাসে রিভিশন তুলতে পারে না পোলাপান। ওই বই কিনা শুধু জব সলিউশনে বলাই লাগবে যে আমি গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিতেছি, চাকরি আর পাওয়া লাগবে না। জর্জের বই কিনা এখান থেকে শুরুতে সাম্প্রতিক গুলা বাদ গেল, সাম্প্রতিক গুলো হইলো ওই সালের ঘটনা আসছে, 23 সাল 22 সালের ঘটনা, ওই অধ্যায়টা বাদ। যদি কোনোটা চাকরি পড়ার মতো থাকে পড়ে নেবেন। এরপরে অধ্যায় থেকে শুরু করেন, শুধু এক্সারসাইজ, পুরা বইয়ের শুধু এক্সারসাইজ। শুধু এক্সারসাইজ, একটা অধ্যায় শেষে এক্সারসাইজ আছে, ধরেন যে 150 এক্সারসাইজ আছে, আপনি টার্গেট আজকে 150 এক্সারসাইজ করবেন। 150 এক্সারসাইজের পৃষ্ঠা ধরেন যে 50 পৃষ্ঠা থেকে শুরু হইলো, 50 পৃষ্ঠার আগের টুকু ধরেন সাম্প্রতিক, ওটি বাদ দিলাম। 50 পৃষ্ঠা থেকে শুরু করে 100 পৃষ্ঠা পর্যন্ত, এটির ভিতরে 150-200 এক্সারসাইজ আছে। এই 200 এক্সারসাইজ করবেন, এটা একদিনে পড়েন আর 2 দিনে পড়েন। এটির ভিতর থেকে ওই সেম জর্জের এক্সারসাইজের ভিতরে ব্যাংক ভার্সিটির কোশ্চেন আছে, যেগুলো পুরাতন কোশ্চেন, কঠিন লাগতেছে ওটি ক্রস। যে কোশ্চেনটা আবার দ্বিতীয়বার পড়া লাগবে, একটু কঠিন লাগতেছে, ওইটা পি। আর যেটা সহজ লাগতেছে এটা টিক। তাহলে এইভাবে যে শুরু করলেন, 21 তারিখে পড়লেন 100 পৃষ্ঠা পর্যন্ত, পরে যান 100 পৃষ্ঠা থেকে শুরু করে 150 পৃষ্ঠা পর্যন্ত যেটি এক্সারসাইজ আছে পড়েন। যদি পৃষ্ঠা পৃষ্ঠা ভাগ নাও করতে পারেন, অধ্যায় অধ্যায় পড়েন। যে আজকে এশিয়া মহাদেশ পরিস্থিতি পড়লেন, কালকে ইউরোপ মহাদেশ পরিস্থিতি, পরের দিন আফ্রিকা মহাদেশ পরিস্থিতি, কিংবা আজকে পড়লেন বাংলাদেশ পরিস্থিতি, পরের দিন জাতীয় বিষয়গুলি, পরের দিন কৃষি সম্পদ, পরের দিন বাংলাদেশের নদ নদী, একটা একটা টপিক পড়লেন, ওডির এক্সারসাইজ পুরাটা বইয়ের শেষ দিলেন। এইভাবে শুধু এক্সারসাইজ পুরা বইয়ের, এই তো সিলেবাস ছোট হয়ে গেল। কিছু কিছু অধ্যায় বাদ যাবে, যেমন জর্জের বইয়ের ভিতরে কিছু এক্সারসাইজ আছে, ওই যে সাম্প্রতিক মানে বর্তমান রিপোর্ট অনুযায়ী নানান বছর, প্রত্যেক বছর কৃষি রিপোর্ট হয়েছে, বাজেট হয়েছে, নতুন সরকার হয়েছিল ওই সরকারের কোশ্চেন, 12তম নির্বাচন ওগুলার কোশ্চেন, কিংবা প্রিভিয়াস যেগুলো আওয়ামী লীগ সরকার রিলেটেড, বঙ্গবন্ধু রিলেটেড কিছু কোশ্চেন। স্বাভাবিক এখন আমরা এই কোশ্চেন গুলো একটু কম পড়তেছি, এই কোশ্চেন গুলো স্কিপ করলে তাহলে মনে করেন যে সিলেবাসটা ছোট হয়ে গেল, আমি রিডিং করলাম না। তাইলে এই বই বাংলাদেশ, জর্জের বাংলাদেশ বিষয়ে বইটা যদি আপনি প্যারালালে পড়েন সবগুলোর পাশাপাশি, দেখবেন যে 30 দিনের ভিতরে পুরোপুরি আপনি কাছাকাছি চলে আসছেন, যে বই একবার রিভিশন হয়ে গেল। কারণ ডিসেম্বরের ভিতরে সিলেবাস রিভিশন তুলতে হবে, ডিসেম্বরের ভিতরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেপ্টেম্বরের এখনো 10 দিনের মতো আছে। সব মিলে এই টাইমের ভিতরে সিলেবাস ফুল রিভিশন তুলতে হবে। যেভাবে বলতেছি এইভাবে টার্গেট নেন না, যদি নাও হয় দেখবেন যে জানুয়ারির ভিতরে রিভিশন হয়ে গেছে। আর যারা আরো একটু অ্যাক্টিভ আছেন, এই টাইমটা আপনি এখানে পৃষ্ঠা বাড়াবেন, তাহলে দেখবেন যে আপনি 15-20 দিনে করে 1 মাসের ভিতরে একবার রিভিশন হয়ে গেছে। তাহলে ডিসেম্বরের আগে 3বার রিভিশন হয়ে গেল। আশা করা যায় জুনিয়র ডিএম যতগুলো সার্কুলার আছে পরীক্ষা দিয়ে দিলে ঠিক আছে। সেম এইভাবে আন্তর্জাতিক বিষয়গুলি, সেম এইভাবে বাংলা আসেন,
বাংলার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। অগ্রদূতের বাংলা, জর্জের বাংলা, প্রফেসরের বাংলা, ম্যাট্রিক্সের বাংলা, যে কোনো বাংলা একটা সিরিজ, ম্যাট্রিক্সের বা যে কোনো একটা বাংলা ভাষা সাহিত্য সিরিজ। বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ। সাহিত্যের ক্ষেত্রে একরকম পড়াশোনা হবে, ব্যাকরণের ক্ষেত্রে আরেক রকমের পড়াশোনা হবে। কেমন? আমাদের বুয়েটের পরীক্ষাতে সাহিত্য লাগে একটু কম, ব্যাকরণ লাগে বেশি। পিএসসির পরীক্ষায় ধরেন যে বুয়েটের পরীক্ষাতে, পাওয়ার সেক্টরের পরীক্ষা, গ্যাস সেক্টর, অন্যান্য পরীক্ষাগুলোতে সাহিত্য লাগতেছে ধরেন যে 3-4, ব্যাকরণ লাগতেছে 10 কিংবা 8 এরকম, কিংবা 5 এরকম, তুলনামূলক ব্যাকরণ বেশি। পিএসসিতে 20-20 এর ভিতরে ভাই এখন ক্যান্ডিডেট বাড়ার কারণে পিএসসির চেহারা এক এক রকমের, কথার কাজে কোনো মিল থাকে না। মাঝে মাঝে দেখা যায় যে 5-6টা দিচ্ছে সাহিত্য আর 15টা দিচ্ছে ব্যাকরণ, মাঝে মাঝে দিচ্ছে 10-12টা সাহিত্য আবার 8-9টা ব্যাকরণ, এরকম। তার মানে 50-50, 10টা সাহিত্য 10টা ব্যাকরণ। সেক্ষেত্রে ছিলাম আমাদের টার্গেট, যেহেতু এই দিকে সময় অল্প, আমরা আগেই বানাইছি যে এর ভিতরে আমরা টিকার টার্গেট নিব। একবার যদি খালি পিলিতে টিকেন, আর আপনার কোনো জ্ঞানও দেওয়া লাগবে না, কোনো গাইডলাইনও দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, আপনি একাই বুঝবেন। ওই একবার টিকাই আপনার শেষ পর্যন্ত নিয়ে যাবে কিভাবে আপনার চাকরি অর্জন করা লাগবে। যে কোনো সিরিজ বই সাহিত্যের ক্ষেত্রে হবে কি শুধু এক্সারসাইজ, কোনো রিডিং করা যাবে না। এটাই ছোট সিলেবাস। বিসিএস এর সাহিত্য, আবার ওইদিকে ম্যাট্রিক্সের বইয়ের কিংবা একটা জব সলিউশনের সাহিত্য, আর সিরিজের সাহিত্য অনেক পড়া হয়ে গেছে ভাই, হিউজ পরিমাণ পড়া হয়ে গেছে, কিন্তু একটু লুট নেওয়াই লাগবে। ওই 10 মার্কের ভিতর থেকে কমন পড়াইতে চাইলে যদি সাহিত্য 10টা আসে, এর এমনি এমনি কমন করবে না যে আমি শুধু বিসিএস করলাম আর ম্যাট্রিক্স করলাম, এখান থেকে কমন করে গেল। তাইলে তো সবাই সিরিজ কিনতোই না, শুধু ওই 2টা বইয়ে চাকরি পেয়ে যাইতো। তার মানে একটু ক্রিটিক্যাল অবস্থা। এইখান থেকে তার মানে সিলেবাস আপনারা ছোট করে দিচ্ছি। যে কোনো সিরিজ বইয়ের সাহিত্যের শুধু এক্সারসাইজ করবেন, নো রিডিং করবেন, কোনো রিডিং না। রিডিং করা লাগলে ভবিষ্যতে, এখন না। ব্যাকরণের ক্ষেত্রে এইখানেও এক্সারসাইজ, কিছু কিছু অধ্যায় গভীর থেকে পড়া লাগবে, ভিতর থেকে। এগুলো ব্যাকরণের স্যাররা বলবে, বিশেষ করে হলো যে এই যে বর্ণ, ধ্বনি, আলোচ্য বিষয়, এগুলো একটু ভিতর থেকে টোকা দিয়ে পড়া লাগে। আবার হলো কারক, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই রিলেটেড আরো কিছু অধ্যায় আছে। এই অধ্যায়গুলো একটু ভিতর থেকে পড়া লাগে। চাকরি, 10ম গ্রেডের চাকরি আমরা আসলে যেভাবে বলি যে আমাদের অধিকার, আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের সম্পদ। সম্পদটা আসলে মুখে বলা যত সহজ, অর্জন করা তার চেয়ে বেশি কঠিন। বর্তমানে প্রতিযোগিতা অনেক, আপনাদের প্রতিযোগিতার পরিমাণ বললে অনেকে ভয়ে জব সলিউশন ছাইড়েই দিবে যে আমার দ্বারা হবে না, এরকম অবস্থা। তাহলে ব্যাকরণ এখানে এক্সারসাইজ, সাহিত্যের ভিতরে রিডিং করা যাবে না, ব্যাকরণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রিডিং করবেন, হয়ে গেল। ইংলিশের ক্ষেত্রে আমাদের বেশিরভাগই হইলো যে মুখস্থ কিছু অধ্যায় আছে, নাম্বার, জেন্ডার, এগুলো আমরা মুখস্থ করে ফেলাবো। স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো বিশেষ কোশ্চেন ব্যাংকের বই। কোডিং গুলো মানে চাকরি করতে গেলে সহজ হয়ে যাবে। জি জি ভাইয়া, কথা বোঝা যাচ্ছে? জি জি হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে এখন। যাচ্ছে? হ্যাঁ, বলতেছি যে ইংলিশের ক্ষেত্রে মুখস্থ অধ্যায় যেগুলো আছে, ধরেন যে নাম্বার, জেন্ডার, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, আইটেম, প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো কিছু বোঝারও আছে, এগুলো মুখস্থ রিলেটেড অধ্যায়। এই জিনিসগুলো আমাদের প্রথমে ফোকাস থাকবে। যারা আমরা ইংলিশে একেবারে দুর্বল, অনেকে আছে কি জানেন, এখানে আমাদের আলম স্যার ক্লাস নেই, উনি তো অবশ্যই স্পেশালিস্ট। ধরেন যে ঢাকা ভার্সিটি থেকে আরো ভিআইপি টিচার নিয়ে এলো, তারপর ওর ইংলিশের ব্যাপারে অ্যালার্জি হলো যে ইংলিশ আমি পারিও না, আমি এত পড়বো না। আসলে এখন এই যুগ নাই যে ইংলিশ আমি পারিও না, পড়বো না, এই শব্দ বলার দিন এখন নাই। পারতে হবে, পড়তে হবে। সেই হিসাবে ইংলিশের ভিতর থেকে যেটা কঠিন লাগে ওগুলো আপাতত ওই যে যেমন ট্রান্সফরমেশন, সেন্টেন্স, কারেকশন, তারপরে হলো যে কারেকশনের ভিতরে আরো গভীরতম কিছু রুলস আছে, ন্যারেশন, এই জিনিসগুলো স্কিপ হবে। যারা দুর্বল, যারা ভালো পারেন মানে মিডিয়াম পারেন, এদের ভিতরে টেন্স, সাবজেক্ট আর এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, এই জিনিসগুলো আসবে। সিম্পল সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কনজাংশন, যেগুলো আমাদের পিলিতে কোশ্চেন থাকে, ওটা আপনার থিসিস করলে বুঝবেন। যখন আমরা ম্যাট্রিক্স পড়বেন, ওই যে জব সলিউশন কেন পড়বেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে আপনি আসলে কোন কোন পার্ট গুলো পড়বেন। দেখবেন কোন কোন পার্ট থেকে কোশ্চেন বেশি আসছে আমাদের পরীক্ষায়। তাহলে ওইখান থেকে ওই টপিক গুলো আপনি বাঁচলে পরে কম্পিটিটিভের ভিতরে যদি 45টা অধ্যায় থাকে, আপনি দেখবেন যে এখান থেকে 15 থেকে 20টা অধ্যায় পড়লে পরে 15টা অধ্যায় পড়লে মোটামুটি হয়ে যায়। তাই আমরা পরীক্ষার হলে বৃত্ত পাঠ করা যায় না, কষ্ট লাগে। আর স্যারে ওগুলোর ভিতর থেকে মোটামুটি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওইখান থেকে একটু শেখা লাগবে যাতে পরীক্ষা ভালো করা যায়। এই তো আমাদের জিকে গেল, বাংলা গেছে, ইংলিশ গেছে, জেনারেল ম্যাথ নিয়ে এখন আপাতত বলবো না, কারণ এখন পিএসসি রিলেটেড
জেনারেল ম্যাথ যাদের দরকার এরা নিয়মিত একটু একটু করে প্র্যাকটিস করা লাগবে। শতকরার ভিতরে ধরেন যে 300 ম্যাথ আছে, স্বাভাবিক, এটা তো সিম্পল। এই 300 ম্যাথের ভিতর থেকে আমি 50 থেকে 60টা ম্যাথ প্রাথমিক অবস্থায় করব। আমার সর্বোচ্চ টার্গেট থাকবে যে এখান থেকে 70-80টা ম্যাথ করব। প্রাথমিক অবস্থায় 50টা, 30টা, 40টা, এরকম। কোনগুলা করব? এক এক টাইপের থেকে 1টা 2টা করে ম্যাথ করব। ধরেন প্রথম টাইপ, 1 নাম্বার টাইপ, এই টাইপে ম্যাথ আছে 15টা, 10টা, এইখান থেকে আমি 2টা করব, যেটা 23 সালে 24 সালে আসছে পরীক্ষায়। এটা করে রাখবো। কিংবা একটা করলাম, এরকম টাইপ আছে 15টা, 15টা টাইপে 15টা করলাম, কিংবা এক এক টাইপে 2টা করলাম। আর যে টপিকটা আলোচনা করলো এটি আমি খাতার মধ্যে নোট করব, আর এক এক টাইপের থেকে 1টা 2টা করে ম্যাথ নোট করব। তাইলে আমার শতকরার ভেতর থেকে 50-60টা ম্যাথ করা হইলো। এই ম্যাথটি আমি 2 দিন করি, তাহলে শতকরা শেষ। লাভ ক্ষতি 2-3 দিন করলাম সেম এইভাবেই। মার্কিং করব কিভাবে? যে কোশ্চেন গুলো নতুন আইছে, আবার কিছু কোশ্চেন আছে যে 17, 18, 12, 13, 14, 15 একাধিক পরীক্ষায় আসছে, এরকম একটা ম্যাথ নিলাম। এই তো। তার মানে আমি বই কেনার পরে যে বই কিনলাম, ভয় পাইলে হবে না, জেনে 300 ম্যাথ আছে আমি কিভাবে করব। আমি ওইভাবে মার্কিং করে নিব। পরে আস্তে ধীরে ধীরে যখন দেখতেছি যে বছর যাইতেছে, সময় যাইতেছে, তখন আমি 50টা থেকে 70টা, 70টা থেকে 80টা, 90টা, 100টা করলাম, প্র্যাকটিস করলাম। স্যার, আমরা যে আজকে নলেজ সিলেবাসটা আলোচনা করলাম, এই নলেজ সিলেবাস দিয়ে কি 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি হয়ে যাবে? অবশ্যই যে কোনো চাকরির প্রিপারেশন হবে। এই তো কি 10 থেকে 11 থেকে 20 গ্রেডের প্রিপারেশনের জন্য আপনি কি এটাই জিজ্ঞেস করছেন আমারে? জি স্যার, জি। 11 থেকে 20 গ্রেডের প্রিপারেশনের জন্য আমাদের 10ম গ্রেড যদি থাকে হইলো যে ক্রিটিক্যাল, 11 থেকে 20 গ্রেড চাকরি হলো আলট্রা ক্রিটিক্যাল। বুঝছেন ভাইয়া? জি স্যার। এখানে যদি 80 মার্কের পরীক্ষা হয়, ওখানে জেনারেলের লোকজন বেশি প্রতিযোগী। হ্যাঁ আচ্ছা, জেনারেলের লোকজন আমাদের এখানে থাকতে পারে, এটা কোনো বিষয় না। 80 মার্কের পরীক্ষা হলে 78 পাওয়া লাগবে, 75 পাওয়া লাগবে। এইটা আমাদের মনে হয় যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেগুলো আছে, ভিআইপি ইঞ্জিনিয়ার সাহেবেরা, এরা আসলে এত বড় মার্ক পাওয়াটা বড় টাফ ব্যাপার। কথা বলছেন? জি স্যার। হ্যাঁ, বিশাল টাফ ব্যাপার। এটা মস্কারি নিলে মস্কারি, সিরিয়াস নিলে সিরিয়াস। না স্যার, ঠিক আছে সম্ভব স্যার। না আমাদের দ্বারা। এটা কখন সম্ভব? ধরেন 5 বছর ধরে জব সলিউশনে আছেন, 5 বছরে নন এমন পড়া পড়ছেন, চাকরি পরীক্ষা দিলে পরে একজনের পোস্ট টিকেন, 2জনের পোস্ট টিকেন। তখন যদি জেনারেল পোস্টে আবেদন করেন যে সাবে তো ট্রাই করতেছি, হইতেছে না, তাহলে একটু ছোটখাটো বলে তো আবেদন করি। আবেদন করবেন, পরে দেখবেন যে মাঝে মাঝে হাইসে আসবেন, মাঝে মাঝে কায়দে আসবেন, অবস্থা হবে এরকম। তখনও এরকম অবস্থা। স্যার, আমি নিজে স্যার জেনারেল স্টুডেন্ট, পরে ডিপ্লোমা করছি। হ্যাঁ হ্যাঁ, তাইলে 3 ডাবল পড়াশোনা করা লাগবে। আপনি আপাতত ভাইয়া জেনারেলটা ভুলে যান, আপনি ডিপ্লোমা দিয়ে ট্রাই করেন। ডিপ্লোমা দিয়ে ভালো বেতনের, অল্প সময়ে অল্প পড়াশোনায় চাকরি পাবেন। জেনারেলের সিলেবাসটা অনেক ক্রিটিক্যাল, অনেক বেশি পড়া লাগবে। আমার পর্বটি আমি শেষ করি, প্রশ্নগুলো একটু পরে শুনি, কি বলেন? ম্যাথ রিলেটেড একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, ম্যাথ রিলেটেড বলেন। এমন এক টাইপে 15টা অঙ্ক আছে, আমি কি এখন দুইটাই করব নাকি পুরোগুলোই করব, সবগুলোই করব? ভাইয়া আমি আসলে বুঝাইছি কি, আপনি যদি জেনারেল ম্যাথ শুরু করলেন, ধরেন যে একেবারে নতুন কোনোদিন জেনারেল ম্যাথ পড়েন নাই, জব সলিউশন মাত্র শুরু, কিংবা আগে যাও একটু টমটম পড়ছেন, অল্প অল্প পড়ছেন, এখন একটু সিরিয়াস পড়ে পড়তেছেন, আপনি বাস্তব সংখ্যা শুরু করছেন। বাস্তব সংখ্যার ভিতরে যাবে, মানে এই সংখ্যার ভিতরে কত ভাগ আছে, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, এরপরে আসেন, তারপরে হইলো যে জটিল, আবার হইলো যে ছোট, বড়, ভগ্নাংশ, কত রকমের পাঠ আছে। ম্যাথের অভাব নাই। তাইলে আপনি যদি এই বাস্তব সংখ্যায় যদি আপনি 10 দিন করেন, তাইলে আপনি পুরা ম্যাথের ভিতরে পাটিগণিত আছে, জ্যামিতি আছে, মেন্টাল এবিলিটি আছে ওর বুয়েটের জন্য। আর পাটিগণিতের ভিতরে তো সিলেবাসটা কত বড় আপনি জানেন, পড়তে আপনার 3 বছর লাগবে জেনারেল ম্যাথ রিভিশন দিতে। ওই কারণে বললাম যে আমরা আগে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা যে অধ্যায় শুরু করব, এখানে 200 ম্যাথ থাকলে আগে মার্কিং করব যে আমি এখান থেকে কয়টা ম্যাথ করবো। এখন টাইপ আছে কয়টা? 15টা টাইপ আছে। 15টা মাইট টাইপের থেকে আপনার যদি সময় থাকে তাহলে ভাগ করেন, যে 45টা ম্যাথ করবেন। 45টা ম্যাথের 2 ভাগ করেন, 2 দিন, 2 দিনে লসাগু গসাগু শেষ, 3 দিনে শতকরা শেষ। ওই জন্য বলছি আর কি, এইভাবে পড়লে পরে তাইলে আপনার জেনারেল ম্যাথ আশা করা যায় 1 মাস এইভাবে নিয়মিত জেনারেল ম্যাথ করলেন, তাইলে দেখবেন যে পাটিগণিত শেষ হয়ে গেছে, বীজগণিত শেষ হয়েছে। নিজের কাছে একটু ভালো লাগবে, তাহলে তো আমার শেষ হইতেছে, আমি মনে হয় চাকরি দিলে পাবো। এই জন্য বলছি এইটা আমার জানা ছিল। ভাইয়া। এখন মনে করেন যে এই যাই কিছু বলতেছি, এগুলো হইলো মনে করেন যে এই তাজউদ্দিনে মেডিকেল কলেজে যাবেন ডাক্তার দেখাইতে, এইখানে একটা প্রেসক্রিপশন দিয়ে 6 মাস ওষুধ খেলেন, এই প্রেসক্রিপশন নিয়ে যাবেন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে ডাক্তার বলবো আপনি করছেন কি, আপনি তো প্রায় মরে গেছেন, ওই প্রেসক্রিপশনের কোনো দামই নাই কা, মানে
সে আপনার মরার হাত থেকে বাঁচাইলো। মানে ডাক্তারের অভাব নাই ওইরকম। আমি আপনার মতামত দিতেছি নিরপেক্ষ ভাবে। একটা ছেলে নতুন, সে একটা বই কিনলে বোঝে না যে জ্বর কিভাবে পড়বে, এখন কোন কোন বইগুলা কিনবে। এইভাবে প্রিপারেশন নিলে পরে আশা করা যায় যদি ধারাবাহিক, এটা আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত মতামত। আপনার চাইলে আপনার মতো করে পড়তে পারেন, যে আসমানে যে একদিন সাধারণ জ্ঞান পড়লেন, সাগরে যে আরেকদিন বাংলাদেশ বিষয় বলে পড়লেন, বাংলা পড়লেন, ওইভাবে পড়লে পড়া যাবে। কিংবা 3 মাস পরে পড়লেন, পড়া যাবে, স্বাধীনতা আছে। এই দুইটা গেছে নন, 1 নম্বর। আমরা শেষের দিকে প্রায়। আরেকটা গেছে ননের 4টা বই গেছে, মূল বই যেগুলো সিরিজ বই বলে আমরা যেটারে, 4টি সিরিজ বই গেছে। এরা বাংলা সহ, ইংলিশ সহ, জিকে সহ, সবকিছু সহ, ম্যাথ সহ। আর ননের আমাদের সহযোগী 2টা বই গেছে এগুলা। আর ডিপার্টমেন্টের ব্যাপারে কিছু বলবো। ডিপার্টমেন্টের আমরা পিএসসি রিলেটেডই বলি আপাতত। বুয়েটের ব্যাপারে তো সবারই একটু গভীর গভীর পড়া লাগবে। ইলেকট্রিক্যালের আমাদের রেজোনেন্স আছে, টেসলা আছে, রনি পারভেজ আছে, যে যেভাবে পড়েন। মেকানিক্যালের মেকালজি, সাথে আরেকটা সহযোগী জালাল শিকদার আছে, আর অন্যান্য বই আছে। তারপরে সিভিলের ফাউন্ডেশন, আরসিসি, অমক তমক, এই সেই অনেক বই। কম্পিউটারের ভিটবক্স, সার্ভিং ডিপার্টমেন্ট, জেনারেল, এই সেই এগুলো ডিপার্টমেন্টের বইটা পড়ে, এগুলো ডিপার্টমেন্টের স্যাররা বলবে। এইদিকে 1 নম্বর কথা যেটা থাকবে, যে যে যত বই পড়েন, যার পলিটেকনিক্যালের যতগুলো ডিপার্টমেন্টের বই আছে সবগুলা টেবিলে কিংবা টেবিলের নিচে আপনার হাতের কাছে রাখা লাগবে, এটা বাধ্যতামূলক। পলিটেকনিক্যালের ডিপার্টমেন্টের যত বই যদি না থাকে, একেবারে সবগুলা প্রথম পর্ব থেকে 7ম পর্ব পর্যন্ত সবগুলা কালেক্ট করার ব্যবস্থা করেন। এগুলো আপনার ভাইভাতে লাগবে, রিটেনে লাগবে, প্রিলিতে লাগবে, সব জায়গায় লাগবে। পলিটেকনিক্যালের বইগুলা থেকে সমস্ত বইটা টুকটাক বানানো হয়েছে। আপনার পলিটেকনিক্যাল বইগুলো 1 নম্বরে হাতে রাখা লাগবে। কেন লাগবে এটা পরে আসতেছে। ডিপার্টমেন্টের বই 2টা, আমরা কোন টার্গেট, একটা ডিএম আর একটা জুনিয়র, এই রিলেটেড গুলো বলতেছি, বইয়ের রিলেটেড পরে বলতেছি। এইখানে ডিপার্টমেন্টের একটা বই হইলো যে জি মাওলার এমসিকিউ ডাইজেস্ট। এইখানে আপনার অন্য অন্য এমসিকিউ আছে, সেগুলো পড়া যাবে সহযোগী হিসাবে। এটা পলিটেকনিক্যালের বই পাট পাট করে দেওয়া আছে। পিএসসি তে এখান থেকে মোটামুটি টুকটাক ভালোই কমন পড়ে, অন্যান্য বইতেও কমন পড়ে, আপনি পড়তে পারবেন। আমি মতামত দিতেছি। এটার নাম হলো এমসিকিউ ডাইজেস্ট। যাদের এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কোনো পিএসসির পরীক্ষা দিতে চাইলে এই বই কিনতে হবে। এটা কোন ডিপার্টমেন্টের? যে কোনো ডিপার্টমেন্ট, পলিটেকনিক্যালের যে কোনো ডিপার্টমেন্টের জি মাওলা এমসিকিউ ডাইজেস্ট, এটা পড়া লাগবে। এটা আপনি পরীক্ষার কোশ্চেন গুলা প্রথমে পড়বেন। কোশ্চেন আছে বহুত, শুধু চাকরি পরীক্ষার কোশ্চেন গুলা পড়বেন। এটা প্রিলির জন্য গেল। প্রিলিতে 40 হলো ডিপার্টমেন্টের এমসিকিউ, তাহলে 40 কি এখান থেকে সব কমন পড়বে? প্রশ্ন করছি আপনাদেরকে, না, কোন থেকে পড়বে? তাহলে কোন জায়গাতে পড়া লাগবে? মূল বই। হ্যাঁ, মূল বই অন্য কেমন? কোনো বই ট্রাই করতে হবে স্যার? ভাই আমি বলি, এটা হলো যে পোলাপানের ম্যাক্সিমাম টার্গেট হলো কি, এইগুলো পড়তে পড়তে তো সময় পাই না, এগুলো সব শয়তানি কথাবার্তা। চাকরি দরকার তাহলে সবই পড়া লাগবে। ওই শ্রোতা দিয়ে নিজের সান্ত্বনা দিয়ে লাভ নাই যে আমি পড়ছি, ওই সান্ত্বনার দিন শেষ। জিমলার এখান থেকে ধরেন যে আমার ব্যক্তিগত মতামত হলো যে 20টা কোশ্চেন টাই না টুই না কমন পরে কি পরে না পরে সন্দেহ আছে, 20টা কোশ্চেন। হ্যাঁ, আর বাকি এটা কি মূল যত ডিপার্টমেন্টের স্যার? সিলেবাস আছে। জি ভাইয়া, জিমাওলা এটা কি ডিপার্টমেন্টের? হ্যাঁ ডিপার্টমেন্টের এমসিকিউ এটা। এটা কি আসেন কম্পিউটার শোনেন, আছে স্যার? হ্যাঁ সব ডিপার্টমেন্টের আছে। কম্পিউটারে না থাকলে বানান লাগবে, কারণ কম্পিউটারে জুনিয়রে যে সার্কুলার দিছে, রাজকীয় সার্কুলার, এই সার্কুলারে চাকরি পাইতেই হবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের তো যে সার্কুলার দিছে এখানে তো পোস্ট গুলো কম্বাইন্ড পোস্ট, মানে আপনার অনেক ডিপার্টমেন্ট আছে, সেই ক্ষেত্রে কিভাবে কোন বইয়ের মাধ্যমে আপনি পড়াবে? আপনার ডিপার্টমেন্টের প্রিপারেশন নেবেন ভাইয়া, অন্য ডিপার্টমেন্টের চিন্তা পরে, আপনাকে আপনার ডিপার্টমেন্টের প্রিপারেশন নেন। কথা বুঝছেন? ধরেন যে একটা সার্কুলারের ভিতরে 4টা 5টা কোড ছিল, 5টা কোড ছিল, তাহলে এখানে কি হবে এটা নিয়ে আমরা অন্য দিন দরকার বলে আলোচনা করব কোনো একদিন। আগে আপনি সিভিল কিংবা ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল কিংবা কম্পিউটার, আপনাকে আপনার ডিপার্টমেন্টে চিন্তা করেন, এই একটাকে কমপ্লিট করেন, বাকি চিন্তা পরে, ওইটা অন্য অন্য সময়। এটা ডিপার্টমেন্টের এমসিকিউ। তাহলে বাকি বাকি কোন জায়গা থেকে পড়বেন? আর 2 নম্বরে পড়া লাগবে এই যে আপনার পুরো ডিপার্টমেন্টের যত বেসিক আছে, এটা পলিটেকনিক্যালের বই রিডিং হোক কিংবা আপনার ডিপার্টমেন্টের বইয়ের ইলেকট্রিক্যালের রেজোনেন্স, মেকানিক্যালের মেকালজি, সিভিলের ফাউন্ডেশন কিংবা আরসিসি কিংবা প্রযুক্তি, যেটাই হোক, যে যে ডিপার্টমেন্টের, আর কম্পিউটারের হোক ধরেন বিটবক্স, এগুলো যে থিওরি আছে, বেসিক সূত্র আছে, ওইগুলো ভালো করে ক্লিয়ার করা লাগবে। ওই বেসিক সূত্র দিয়ে এমসিকিউ আসবে, বেসিক থেকে এমসিকিউ, এরকম এমসিকিউ আসবে 10 থেকে 15টা, প্রায় 20টার কাছাকাছি এইখানে। আর কিছু আসবে যে 5-7টা কমন পড়বে না, বুঝবেনই না কোন জায়গা থেকে আসছে, ওটি পড়বো বাদ। তাহলে আমাদের ডিপার্টমেন্টের এমসিকিউ এর ক্ষেত্রে 40 ডিপার্টমেন্টের এমসিকিউ, জুনিয়র বলেন আর ডিএম বলেন, এগুলোর ক্ষেত্রে পলিটেকনিক্যালের বই কিংবা মূল বই
ডিপার্টমেন্টের মূল বইয়ের এমসিকিউ, আবার হলো যে ওইখানকার সূত্র, ওইখানকার থিওরির থেকে মূল বেসিক গুলো পড়া লাগবে, আর জিমলার থেকে চাকরির কোশ্চেন গুলো পড়া লাগবে। আর ইম্পর্টেন্ট নিজের কাছে যদি ইম্পর্টেন্ট মনে হয়, যেহেতু ডিপ্লোমা করছেন 4 বছর, ওটা বোঝা যাবে যে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, ওটি পড়বেন। এইগুলো টোটাল এমসিকিউ, 40 এমসিকিউ। কথা ক্লিয়ার? এইখানে যদি কেউ ভাবে যে আমার তো ডিপার্টমেন্ট ক্লিয়ার নাই, আর পিএসসি তে ডিপার্টমেন্ট এত গভীর জানা লাগে না, যত বুয়েটে জানা লাগে। কি করা লাগে? বুয়েটে তো আমাদের, পিএসসি তে আমাদের আছে থিওরি, 80 মার্ক থিওরি, মানে 80 মার্ক ডিপার্টমেন্ট আর 120 নন। এটির ভিতর থেকে প্রায় 50 হইলো প্রায় থিওরি, 30 হইলো ম্যাথ। এই ম্যাথ গুলো সহজ সহজ আসে। পোলাপানে চিন্তা করে যে তাহলে আমাদের ডিপার্টমেন্ট আমি যদি হালকা পাতলা পারি, এটিতেই হবে, এটা পরীক্ষার হলে গেলে বোঝা যাবে। আবার ডিপার্টমেন্টের এমসিকিউ 40, ওভাবে যে এক্সারসাইজ করে মানে কমন ফেলাই ফেলাবে, ওটা হবে না ভাইয়া। ডিপার্টমেন্টের বেসিক শিখতে হবে, সেটা অনলাইনে শিখেন, অফলাইনে শিখেন, ব্যক্তিগত শিখেন, বা গ্রুপে শিখেন, বেসে শিখেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ডিপার্টমেন্ট ক্লিয়ার না থাকলে পরে ওই এক্সারসাইজ করে হবে কি জানেন? জ্বরে বক মরে ফকিরের কেরামতি পারে, ওইরকম হবে। দিয়ে আসবেন আন্দাজে, চোখ বন্ধ করে একটা দিবেন, ওই যে কিভাবে কিভাবে জানি ভিডিও আছে ওগুলো শিখবেন, কাজ করে বৃত্ত করে দিয়ে আসবেন। ওটা তো মাইনাস খাইছেনি, পরে আরেকটা সহ মারছেন, টোটাল 1.5 মার্ক চলে গেল। একটা আন্দাজে বৃত্ত করলেন, 0.5 নেগেটিভ মার্ক, টোটাল 1.5 মার্ক শেষ। আন্দাজে দেখালো যেন ডিপার্টমেন্ট কমপ্লিট করতে হবে। সহযোগী হিসাবে ডিপার্টমেন্টের এমসিকিউর জন্য এডি করতে হবে। এখন রিটেনের ভিতরে, এই যে রিটেন হলো 80 ডিপার্টমেন্ট, এখানে পাস করতে হবে আবার। এগুলো ডিপার্টমেন্ট তো ক্লিয়ার অবশ্যই লাগবে। 50 যে থিওরি, এই 50-এর থিওরি আপনাদের মূল বইগুলোতেও আছে। এটা আপনাদের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটারের যে একটা করে মূল বই আছে ডিপার্টমেন্টের, ওইটার ভিতরে আছে। কিন্তু আরো ভালো করে বোঝার জন্য একটা বই আছে, সেটা হলো যে, আমারটা শোনেন আগে, পরে আপনারা প্রশ্ন করেন। জি মাওলা লিখিত ডাইজেস্ট। এটা, এই লিখিত ডাইজেস্টের ভিতরে একবারে পলিটেকনিক্যালের বই ভাগ করা, ধরেন আপনার ডিপার্টমেন্টের 10 থেকে 12টা বই, আপনার কাছে সবগুলা নাই, না থাকলে সমস্যা নাই। এই বই কিনলে পরে জি মাওলা লিখিত ডাইজেস্ট, এইটার ভিতরে, এটা হলো ডিপার্টমেন্টের বই, সব ডিপার্টমেন্টের, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, সিভিল, সব ডিপার্টমেন্টের, আরো যত সহযোগী ডিপার্টমেন্ট আছে সবার এই বই বাজারে আছে। এইটার ভিতরে পলিটেকনিক্যালের 10-12টা বই পাট পাট কইরা, ওই বইয়ের ওই কোন অধ্যায় থেকে চাকরি পরীক্ষায় কত সালে কোন প্রশ্ন আইছে, এগুলো সব দেওয়া আছে। পিএসসির পরীক্ষায় কোন থিওরি আইছে, কোন ম্যাথ আছে, সব দেওয়া আছে। তাইলে আপনি এখান থেকে লিখিতর জন্য প্রিপারেশন প্যারালাল একটু করে নেওয়া লাগবে, কারণ রিটেনের জন্য অত বেশি সময় আমাদের দেয় না। কথা কি বলছেন? এই গেল ডিপার্টমেন্টের জন্য। মোটামুটি আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা নন এর কথা বলছি, ডিপার্টমেন্টের কথা বলছি। স্যার ওই লিখিতের জন্য বলুন। যে ফাউন্ডেশন বা আরসিসি এইগুলো পড়লেই তো হবে নাকি? না, ওগুলা করলে পরে হবে, কিন্তু ওগুলাতে বোঝা একটু কষ্ট হবে, একটু 2 টাকা খরচ হইলেও। ওই যে জিমলার লিখিত ডাইজেস্টের কথা যেটা বললাম, এটা পলিটেকনিক্যালের যত বই আছে ডিপার্টমেন্টের বই, ওই বইগুলো 10-12টা বই ভাগ করে দেওয়া আছে। ওই কোন বইয়ের কোন থিওরি কত সালের পরীক্ষাতে আসছে, কি পরীক্ষায় আসছে, ওগুলো সব গুছিয়ে দেওয়া আছে। তাহলে ওইটা পড়লে পরে প্রিপারেশনটা গোছানো নেওয়া হবে, প্রিপারেশনটা ভালো হবে। ধরেন প্রতিদিনই আপনি 2টা করে রচনামূলক প্রশ্ন করলেন, তারপরে পরে ডাগায়া থাকলো, অবশ্যই নোট খাতা বানাইতে হবে। রিটেনের ডিপার্টমেন্টের থিওরি, এটা নোট খাতা বানাইতে হবে। বইয়ের ভিতরে 3 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা আছে, এই পুরোটা পইরা আপনি এখানে একটু অর্ধেক পৃষ্ঠা বানাবেন, এইটুকু আপনি পরীক্ষার হলে তুলে দিয়ে আসবেন। ওইভাবে নোট খাতা বানাইতে হবে। বইয়ের দিয়ে খালি পড়তে থাকবেন, নোট খাতা বানাবেন না। পরীক্ষার হলে দেখা যাবে যে দুনিয়াদারি সবই পড়ে যাবেন, পরীক্ষার আগে যত পড়ার টাইমই পাবেন না, পরীক্ষার হলে অ্যান্সারও করা যাবে না। এইগুলো টোটাল ডিপার্টমেন্টের প্রিলি। এটা পিএসসি সহ, বুয়েট সহ, ননের প্রিপারেশনের ফুল। এক্সেপশনাল শুধু এইদিকে আলাদা একটু বলছি, যে বিপিএসসির প্রিলিতে টিকার জন্য যেগুলো ডিপার্টমেন্টের বই, এমসিকিউ ডাইজেস্ট, আর হলে যে পলিটেকনিকের বই, মূল বইয়ের থিওরি, মূল বইয়ের বেসিক, এগুলা। সহযোগী 2টা বই বলা হয়েছে, ম্যাট্রিক্সের বই, বিসিএস কোশ্চেন ব্যাংক। ওখানে ম্যাট্রিক্স নয়, প্রফেসর ছিল, কোনো সমস্যা নাই, অন্য বই হলেও চলবে। স্যার একটা বিষয়, আপনাদের মূল প্রিপারেশন, আপনাদের যারা অনলাইনে ভর্তি হয়েছেন, এই বেসের ভিতরে আপনি যদি নিয়মিত ক্লাস করেন, নিয়মিত আমি যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে নোট করেন, আর আপনি মূল বইগুলা কেনার পরে অবশ্যই এই বইগুলো এখনই নিতে হবে। কারণ আপনি যদি অ্যাটাচমেন্ট থাকতে নষ্টম পড়বো, যে অ্যাটাচমেন্ট করতেছেন, পাশাপাশি জব প্রিপারেশন করতেছেন, তাইলে এখন আপাতত চাকরি পরীক্ষার ডেট নাই, তাইলে একটু প্যারা কম। যদি এখন চাকরি পরীক্ষার ডেট থাকে যে সামনে আমি ডিসেম্বরের ভিতর চাকরি পরীক্ষা আমার টিকা লাগবে, তাহলে এই বইগুলো টেবিলে থাকা লাগবে। পড়ার একটা রুটিন থাকবে, যে আমি সময় সুযোগ করে, আমি ব্যস্ত থাকি আর ফ্রি থাকি, 5 থেকে 6 ঘন্টা আমি সকালবেলা একটা সাবজেক্ট পড়বো, বিকালবেলা একটা সাবজেক্ট পড়বো, রাইতের বেলা একটা সাবজেক্ট পড়বো। এটি পড়লাম 15 দিন। 15 দিনে মোটামুটি গোছগাছ হয়েছে, এটি চাইফা আসছে মোটামুটি। ধরেন যে 1 মাস পড়ছেন, 1 মাসে এখানে বিসিএস কোশ্চেন ব্যাংক রিভিশন হয়ে গেল,
ম্যাট্রিক্সের একটা পার্ট রিভিশন হয়ে গেল, ধরেন যে জর্জের সাধারণ জ্ঞান এটা রিভিশন হয়ে গেল, একটা পার্ট হইলো, তাহলে পরে আবার কিছু নেন, কিংবা যদি অল্প করে পড়েন আধা ঘন্টা করে। আমার ব্যক্তিগত মতামত থাকবে যে যদি 6 ঘন্টা টাইম পান পড়াশোনা করার, কিংবা 5 ঘন্টা টাইম পান পড়াশোনা করার, এখানে 3 ঘন্টা নন, 2 ঘন্টা ডিপার্টমেন্ট, এই 3 ঘন্টার ভিতরে 1 ঘন্টা জিকে, 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা ইংলিশ, 2 ঘন্টার ভিতরে এই 1-1.5 ঘন্টা এমসিকিউ, আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে রিটেনের প্রিপারেশন। মানে মূল ডিপার্টমেন্টের জেনারেল ম্যাথ করবেন, মানে ডিপার্টমেন্টের ম্যাথ করবেন, রিটেন পড়বেন, ডিপার্টমেন্টের পিছনে 2 ঘন্টা, ননের পিছনে 3 ঘন্টা। প্যারালালে সবই পড়া লাগবে প্রত্যেক দিন। যে মনে করেন 4 ঘন্টা পান, 3 ঘন্টা পান, ওইভাবে আপনি ভাগ করে নেবেন। আধা ঘন্টা বাংলা পড়লেন, আধা ঘন্টা ইংলিশ পড়লেন, আধা ঘন্টা জিকে পড়লেন। এই প্রিপারেশন যদি এখন চিন্তা করেন যে 7 দিন খালি 1 মাস খালি ইংলিশ পড়লাম, 1 মাস খালি জিকে পড়বো, 1 মাস খালি বাংলা পড়বো, ওই 3 মাস পরে ফিরে যেয়ে দেখবেন যে ইংলিশ আর কিছুই মনে নাই, 1 মাস পরে ফিরে যেয়ে দেখবেন যে জিকে কিছুই মনে নাই। এই জন্য প্যারালালে প্রতিদিন অল্প অল্প করে পড়লেই এইটা এখনকার জন্য ইফেক্টিভ পড়াশোনা হবে। স্যার পড়া মনে থাকে না, করণীয় কি? তাই না? মনে করেন যে এই যে কাঠের দোকানে দেখবেন যে সিরিজ কাগজ দিয়ে ঘষে, একবার ঘষা দিলে খসখস করে, 2বার ঘষা দিলে একটু তেলতেলা লাগে, 4-5 বার ঘষা দিলে ওটা এমনিতেই প্লেন হয়ে যায়। ওই 1-2 বার পরে যদি চাকরি হয়ে যেত তাহলে তো হইতোই। ওইটা 10-12 বার 15-20 বার পড়া লাগবে, রিভিশন টানা লাগবে, যাতে ওইটা আমার আস্তে আস্তে পড়তে পড়তে ওইটা মনে থাকবে। অল্প পড়া দিয়ে হবে না, প্র্যাকটিস করা লাগবে বেশি বেশি। MCQ এর বিষয়ে একটা কথা বইগুলোর ছিল ক্ষেত্রে ধরেন এই যে মেকানিক্যালের। সব ম্যাট্রিক্স বা অন্যান্য যেগুলো বই আছে, মানে এর তো অনেক ভার্সন আছে। এখন দোকানের যে বলতে হবে যে জব সলিউশন বা হচ্ছে ভাইয়া দোকানদার আপনার থেকে বেশি জানে, কারণ কত কাস্টমার যে যায় আপনার থেকে সে বেশি অভিজ্ঞ। আপনি যে বলবেন ম্যাট্রিক্স এর জব সলিউশন নিবো, আপনারা দিয়ে দিবে। বিশেষ কোশ্চেন আমি নিবো, আপনি বলবেন প্রফেসর নিবো, ম্যাট্রিক্স নিবো, অগ্রদূত নিবো, যে যেটাই নেন, আপনি যে বলবেন বিশেষ কোশ্চেন ব্যাংক আপনার সামনে 2-3টা বের করে দিবে। এখন আপনি কোনো ভাইয়ের কাছ থেকে শুনে গেলেন যে আপনি এখন কোনটা নিবেন, কোন প্রকাশনে নিবেন, কিনা ফেলাবেন। বাজারে যে বইয়ের ভেতর দোকানে বললে দোকানদার এক্সপার্টে বই আর আইছে, পিএইচডি করা বইয়ের বিষয়ে, আপনারা সহজে দিয়ে দিবে। এখন আসেন, মোটামুটি আমাদের বই হইলো, পড়ালেখার শিডিউল শর্টকাট কথা আমি রুটিন মিলাই দিলে হবে না, দিনের রাইতে আমি রুটিন মিলাই দিলাম, এটা সম্ভব না। আপনি শুধু 6 ঘন্টার ভিতরে, এখন বর্তমানে যদি 26 সাল 27 সালে চাকরি চিন্তা করেন, আমি জানি না আগে আপনাদের প্রিপারেশন আছে কিনা, 26 সালে ভাইবা কিংবা 27 সালের মধ্যে চাকরি পাবেন। আমি একটু বলে শেষ দেই, এর ভিতরে যদি আপনি চিন্তা করেন যে আমার কাছে সময় নাই, আমি পারি না, আমি পড়াশোনা করি 4-5 ঘন্টা, এটা আসলে মস্কারির মতো হবে। একটু সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে যে 7 থেকে 8 ঘন্টা সময় বের করার। এর ভিতরে আমি 70% সময় দিব ননে, 30% সময় দিব ডিপার্টমেন্টে, যদি ক্লিয়ার থাকে, না হলে 50-50। এতটুকু সময় দিয়ে সিলেবাস আগে কভার করা লাগবে, রিভিশন তোলা লাগবে। কথা বলছেন? তাইলে আশা করা যায় যে সামনে চাকরি পরীক্ষাগুলোতে টিকা যাবে। আমি চেষ্টা করছি মোটামুটি আপনাদের সহযোগী যত বইটই দরকার, মূল বইটই দরকার, কিভাবে পড়বেন, কোনটা কিভাবে পড়বেন, সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমি আপাতত বিদায় নিব আপনাদের কাছ থেকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে শর্টকাটে করেন। মেকানিক্যালের প্রিলি বিষয়ে একটা বিষয় জানার ছিল যে হ্যাঁ বলেন। এই যে শামীম ভাইয়ের মেকালজির এমসিকিউ পার্ট একটা আছে, আর আপনি বললেন হ্যাঁ, জিমাওলার এমসিকিউটা। এখন শামীম ভাই দুইটাই পড়া লাগবে। কি কভার হবে না না, জিমাওলাটা? শামীম এটা শুধু পড়লে পরে হবে না, এটা বলবো না। আমি কোনো বইয়ের এখানে মার্কেটিং লস করার জন্য আসি নাই। এই বিষয় হলো যে যাতে আমার পড়ালেখার উপকার হয়। আপনি যদি দুইটা মিলিয়ে পড়েন ভালো হবে, কারণ আপনি যদি না পড়েন, মনে করেন আপনি শামীম ভাইটাই পড়লেন, অসুবিধা নাই, ওইটা পড়লে পরে হবে। ওইটার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আরেকজনে যে সব মিলিয়ে পড়বে, এখন আরেক জায়গা থেকে 5টা আসছে, ওইটা তো আপনি পড়েন না, কিন্তু আরেকজনে পড়ছে। এই কারণে দুইটা মিলিয়ে পড়লে আপনার জন্য উপকার হবে। এই জন্য আমি বলছি যে ডিপার্টমেন্টের এমসিকিউর বইয়ে 2টা পড়লে পরে ভালো হবে, পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকে যেগুলো বললাম, যেগুলো আলোচনা করলাম, দিদি স্যার ওই মানে এই যে ধরেন এই যে আমরা জব সলিউশনটা পড়বো, ধরেন যে মানে বাংলা তো মুখস্থ বিষয়, জিকে মুখস্থ বিষয়, কিন্তু এই যে ইংরেজি ধরেন আমি ভয়েস পারি না, বেসিক জিনিসটা আগে শিখতে হবে, তারপরে ওইটা সলিউশন করবো জি নাকি? ভাইয়া, এই জন্য আমি যেটা বললাম, এখানে আমাদের অভিজ্ঞ টিচার আছে, তারা আপনাদের পার্ট পার্ট বুঝাবে। ওইখানে ওই টপিকটা আপাতত রাখবেন, মুখস্থ টপিক গুলো এই জন্য আগে টাচ দিছিলাম, কথা আগের গুলো আবার নতুন করে ক্লাস শুনবেন। আগে মুখস্থ যেগুলো আছে, যেগুলো বোঝানো নাই, রুলস নাই, ওগুলো আগে পড়তে থাকেন। যেটা বোঝানো টপিক আছে ওটা পরে পড়বেন। ঠিক আছে ভাইয়া, আপনারা আপাতত এইভাবে চলতে থাকেন, বইটই সংগ্রহ করে নিয়মিত রুটিন মাফিক যেভাবে বলা হলো এইভাবে একটু পড়েন, দেখা যাক স্যার আমার একটা পড়তে কোশ্চেন। থাকেন। স্যার হ্যাঁ, বলতে পারেন ভাইয়া। সিনোনিম অ্যান্টোনিম তো বই অনেক দেওয়া, আমরা পড়বো কোনগুলা? শালে হ্যাঁ, যেগুলো আমি আসছে ভিডিওর ওগুলা? ভিতরে বলছি ভাই, সিনোনিম অ্যান্টোনিম আগে বিসিএস এর গুলো মুখস্থ করেন, আর চাকরি পরীক্ষার কোশ্চেন যেগুলো সিনোনিমের সহজ লাগে এইগুলো পড়েন। সিনোনিম অ্যান্টোনিম কমন পড়েন আমাদের, এই কারণে অত বড় সিলেবাস নিয়েন না।
ঠিক আছে, আপাতত আপনাদের প্রশ্নের উত্তর এখন আর দিতে পারতেছি না, সময় আপনারা আপাতত এইভাবে চলেন, পড়ালেখা করেন, আশা করা যায় অবশ্যই ভালো কিছু হবে। অনলাইন মনে করেন না, মনে করেন এটা একটা গাইডলাইন, যাতে আপনার উপকার হয়। উপকারের চিন্তা করে ক্লাস দেখেন, হাতে খাতা কলম নিয়ে ক্লাস দেখেন। এই ক্লাস যেন দ্বিতীয়বার আবার না দেখা লাগে। একবার যে ক্লাস দেখছেন এটা খাতার ভিতরে উঠে যাবে, দ্বিতীয়বার ওই ক্লাস দেখবেন না। তাইলে সময় হেফাজত হবে। আর চেষ্টা করেন সর্বোচ্চ যাতে নামাজ কালাম ভালো করে পড়া, নিজের গুণামুক্ত কইরা দুইভাবে চেষ্টা করার। তাতে আশা করা যায় যে অল্প প্রিপারেশনে চাকরি হবে। রিজিকের মালিক আল্লাহ, হাজার করলেও চাকরি হবে না যদি উনি না চায়। এই কারণে 2 লাইনে চেষ্টা করেন। বাবা মার কষ্টের কথাও চিন্তা করেন, ফ্যামিলির অবস্থা কথাও চিন্তা করেন, নিজের ক্যারিয়ারের কথাও চিন্তা করেন। সব মিলাইয়া ভালো করে পড়েন, পড়ার মতো পড়াশোনা করেন যাতে চাকরি হয়। জব সলিউশনে দীর্ঘদিন হলে কষ্ট নিজেরই, এর থেকে অল্প দিন পড়াশোনা করেন, ইফেক্টিভ পড়াশোনা করেন, যাতে আপনি ভাইবা দেওয়া শুরু করেন, টিকা শুরু করেন। তাইলে ভালো লাগবে। পরিবারের কাছে নিজের একটা প্র্যাকটিস থাকবে যে আমি চাকরি ভাইবা দিতেছি, টিকতেছি। সবকিছু চিন্তা করে যেভাবে বলা হইলো এইভাবে, এটা ইঞ্জিনিয়ার স্কুল থেকে আপনাদের শুভাকাঙ্ক্ষী কখনোই চায় না যে অনলাইন হিসেবে আপনাদের রেখে দেওয়ার জন্য। আপনারা এখানে ভর্তি হয়েছেন, কম টাকা দিয়ে থাকেন আর বেশি টাকা দিয়ে থাকেন, আপনারা চাকরি হবেন, এটা আমাদের কোচিং এর সুনাম হবে। এটাই আমাদের উদ্দেশ্য। এখান থেকে আপনাদের জন্য দোয়া থাকবে। পড়ালেখার হক আছে, ওই হক আদায় করে পড়ালেখা করেন, উপরওয়ালা যেন খুশি থাকে ওইভাবে চলেন। দুইটা মিলিয়ে চেষ্টা করেন, দেখবেন যে আপনি চাকরি পাওয়ার মতো পড়াশোনা করেন নাই, কিন্তু উপরওয়ালা আপনারা দিয়ে দিচ্ছেন। যেন আপনাদের জন্য দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো, আপনারা সবাই ভালো কিছু করেন। আসসালামু আলাইকুম। ভাই শেষ করছি, শেষ করে দিই। হ্যাঁ আপনার কথা বলুন। 1 মিনিট একটু দাঁড়াবো, একটু এটা নিয়ে কি করছি? আমি তো ওইটাই এখন তো খাওয়াবো কেন? আসসালামু আলাইকুম। অনেকক্ষণ মোবারক স্যার কথা বলছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু বেসিক বিষয় বলবো। সেটা হচ্ছে ক্লাসের বিষয়গুলো। তার তো অনেকক্ষণ কথা বলছি ক্লাসের ক্ষেত্রে। এখানে কি এখনো আমি ভুলক্রমে হচ্ছে আরেকটা গ্রুপে লিঙ্ক দিয়েছিলাম, কেউ আছেন যে ভর্তি হন না এরকম কেউ ক্লাসে জয়েন করছেন? সবাই ভর্তি হয়েছেন এখানে? আচ্ছা, তাহলে মানে বুঝতে পারলাম যে সবাই ভর্তি হয়েছেন। যারা ভর্তি হয়েছেন আপনাদের গ্রুপ হচ্ছে আলাদা। ওই গ্রুপে আপনার একটা রোল নাম্বার দেওয়া হবে। আপনি যখন ক্লাসগুলো করবেন তখন আপনার একটা রোল নাম্বার থাকবে। সেটা হচ্ছে ধরেন 27-1 ফাহিম, 27-2 ধরেন সাজিদ। এইরকম ভাবে হচ্ছে আপনার রোল নাম্বার গুলো থাকবে। এখন আগামীকাল থেকে যখন ক্লাস শুরু হবে আপনাকে অবশ্যই এই রোল নাম্বার গুলো দিয়ে ক্লাসে জয়েন করতে হবে। মানে কি, আপনার জুম আইডিটা রিনেম করতে হবে। ধরেন সেখানে যে কোনো একটা নাম লেখা থাকতে পারে, কিন্তু আপনাকে সেটা রিনেম করতে হবে। আমি হয়তোবা আপনারা জানেন যে কিভাবে রিনেম করতে হয়,
জুমে গিয়ে আপনার নামটা কেটে এইটা বসাবেন, কিন্তু আপনাকে তীর চিহ্ন দিতে হবে না, আপনি সেটাকে ব্র্যাকেটে রাখতে পারেন সামনে, অথবা ফাহিমের এই পাশেও রাখতে পারেন, যেখানে আপনার সুবিধা হয়, কিন্তু রোল নাম্বারটা আপনাকে সেট করতে হবে। এছাড়া হচ্ছে আপনি দেখা যাবে ক্লাসে যখন জয়েন করবেন আপনাকে রিমুভ করে দেওয়া হচ্ছে। আমরা বলবো যে কেন রিমুভ করে দেওয়া হবে, কারণ আপনার আইডেন্টি নাই যে আপনি আমাদের স্টুডেন্ট। যারা আমাদের স্টুডেন্ট ওর আইডি হচ্ছে এইটা, এটা হচ্ছে আপনাকে মেন গ্রুপে এইটা দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী হচ্ছে আপনি আগামীকাল থেকে ক্লাসে জয়েন করতে পারবেন। এবং কালকে যে ক্লাসগুলো হবে, কালকে পাটিগণিত ক্লাস দিয়ে ক্লাস শুরু হবে, এবং যখন ক্লাস শুরু হবে আপনি জানতে পারবেন, আরো বিষয় কিছু বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে এটা যেহেতু রায়হান স্যারের খবর, স্যার দিলেই আসলে ভালো হবে। তবু আমি যখন স্যার আসবে স্যারই বলবো, অসুবিধা নেই। কালকে হচ্ছে পাটিগণিত ক্লাস হবে, ক্লাস দিয়ে হচ্ছে আপনার এই ক্লাসটা শুরু হবে। এখন আপনি যখন ক্লাস শুরু করবেন, আজকের যে রেকর্ডিং ভিডিওটা আপনাকে অন্য একটা গ্রুপে দেওয়া হবে। আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপে কিন্তু পরবর্তীতে কোনো ক্লাস পাবেন না, ওই গ্রুপটাতে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করা হবে এবং ওইটার লিংক আপনাকে এখানে দিয়ে দেওয়া হবে। আপনি সেখানে জয়েন করবেন, একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। আপনারা যখন এখন ক্লাস করতেছেন এই লিংকটা দিয়ে অন্য কেউ জয়েন করতে পারে, সেম এর অন্য কোনো আইডি দিয়েও ওই গ্রুপে জয়েন করতে পারে। শুধুমাত্র যারা ভর্তি হয়েছেন তারাই কিন্তু এই সিক্রেট গ্রুপগুলোতে থাকবেন, অন্য কেউ কিন্তু থাকবে না। সেই ক্ষেত্রে আপনি রিকোয়েস্ট দিয়ে একটু অপেক্ষা করবেন, আপনাকে ক্রস চেক করা হবে, দেখা হবে যে আসলে আপনার আইডিটা যে ভর্তি ফর্মের যে আইডিটা দিচ্ছেন সেটা দিয়ে জয়েন করছেন কিনা। এখন আপনি যদি কোনো ফেক অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে অ্যাড হইতে পারবেন না। যে অনেকের 2-3টা অ্যাকাউন্ট থাকে, আমার নাম সাজিদ বিশ্বাস কিন্তু আমি একটা অ্যাকাউন্ট খুলছি ধরেন বোকা বা অন্য কোনো নাম দিয়ে, সেটা দিয়ে জয়েন করলে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাবেন না। কারণ কি, এর আগে এরকম অনেকেই দেখা গেছে কোর্স করে একজন, মানে কিনে একজন, এটাকে একটা কোর্স বলতেছি, কোর্স কিনে একজন কিন্তু ক্লাস করে 4-5 জন, আমরা শেয়ারে কিনছি। এই কাজটা করা যাবে না। কারণ এখানে যে ক্লাস করতেছে বা ক্লাস নিচ্ছে, আপনি আজকে মোবারক স্যারের ক্লাস দেখেই বুঝতে পারছেন যে আমরা চেষ্টা করলে আপনাকে ক্লাসটা না দিয়ে ডিরেক্ট বলতে পারতাম পড়া শুরু, অর্থাৎ মাত্র শুরু হচ্ছে এবং টাকাটা খুবই কম। অনেকের কাছে মনে হয় অনলাইন তো অনেক টাকা নিচ্ছে না, আপনারা কোথায় বোঝা যাচ্ছে। বিষয়টা আসলে এরকম না, আপনার কাছে যে ফি নিছি, পজিটিভ স্টুডেন্ট ভর্তি হচ্ছে, ক্যালকুলেশন করে দেখবেন ভাই আপনাকে পড়ানোর মতো টাকাই হয়ে ওঠে নাই, যেটা অনেকের কাছে মানে অনলাইন মানে ফেলনা। তার মধ্যেও যদি এরকম বেইমানি কাজ করেন যে ভর্তি হয়েছে একজন, ক্লাস করে 5 জন, পরবর্তীতে পাওয়া যায় আরে ভাই 3,000 টাকা নিছি আপনার কাছে, 3,500 টাকা, কেউ ননে ভর্তিছেন 2,000 টাকা, আপনি আপনার বন্ধুকে আবার আইডির অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। এই জন্য কোনোই ফেক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করা হবে না, আপনার নামের সাথে সংযুক্ত বা চলমান অ্যাকাউন্ট সেটাকেই অ্যাপ্রুভাল করা হবে। বিগত দিনগুলোতে এরকম দেখা গেছে একজন ভর্তি হয়ে 4-5 জন ক্লাস করে, পরবর্তীতে কি করে রেকর্ড ক্লাসগুলো দেখে এবং যে শীট গুলো দেওয়া হয় এগুলো আবার শেয়ার করে যে বন্ধু তুমিও নাও। এইভাবে কখনোই কিন্তু চাকরি পাওয়া পসিবল না। আপনি চিন্তা করতেছেন, এই যে বলতেছিলাম যেটা রায়হান স্যারের কথা, রায়হান স্যারের আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। স্টার্টিং বেসিক স্যালারি হচ্ছে 42,000 টাকা, অল ওভার টাকা আসবে হচ্ছে 80,000-90,000 টাকা। তারপরও ইনশাল্লাহ আমাদের কোচিং এ কিন্তু সে রেগুলার ক্লাস নেবে। তাহলে চিন্তা করেন তার কত টাকা তার ইনকাম করবে। এখন যদি সে 2 নাম্বারই কাজ কাম করতো তাহলে কিন্তু আর এই পর্যন্ত সে আসতে পারতো না, সেটা কোচিং এর সাথে হোক এবং ব্যক্তিগত কাজে হোক। রাইট নাও কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা হচ্ছে আগামী মাস থেকে তার ইনকাম। ভাই রায়হান ভাইটা কবে কনফার্ম হলো? হ্যাঁ, রায়হান ভাইটা কনফার্ম হইলো কবে? এই যে আমি বললাম এটাই কনফার্ম, কিন্তু কেউ এখন পর্যন্ত জানে না। এটা জানবে যখন আমরা জিজ্ঞেস পোস্ট করব, করলাম। এখনো দেইনি। স্যার কোন পোস্টে হয়েছে? কোন সাবে পোস্ট হয়েছে? আমার খেয়াল নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাব অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধ ছিল। রায়হান স্যারের যে হবে সেটা বুঝতে পারছিলাম, রায়হান ভাইয়েরটা যে হবে সেটা বুঝতে পারছিলাম। না, এখানে যারা আছে আমি তো বলছি, আমি সবাইকে সবসময় বলি যে যারা ক্লাস নেয়, অনেকে বলে অনলাইনে তো আপনারা ভালো টিচার দেন না, যে ভালো টিচার দেই কিনা। আজকে রায়হান স্যারের কথা শুনতেছেন, 2 দিন পরে মোবারক স্যারের কথা শুনবেন, 3 দিন পরে সোহান স্যারের কথা শুনবেন, আলম স্যারটা শুনবেন না, কারণ স্যার হচ্ছে বয়স শেষ, আর রুবেল স্যার তো নিজেই চাকরি করে। এই সমস্ত টিচার আপনাকে পড়াবে দূর থেকে এসে কষ্ট করে। রায়হান স্যার পটুয়াখালীতে পোস্টিং হবে, সেখান থেকে এসে আপনাকে পড়াবে। আমি সেভাবেই চিন্তা ভাবনা করে রাখছি, কিন্তু আপনি কি করতেছেন, বেইমানি করতেছেন। এটাকে আমি বেইমানি বলবো যে আপনি টাকা দিয়ে ভর্তিছেন, অল্প কিছু টাকা, চিন্তা করতেছেন আমি 3-4 জন মিলি কোর্সটা করবো, সিট গুলাকে শেয়ার করে দিব। এগুলো তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, আপনার পিছনে পরিশ্রম করতে হয়। আজকে রায়হান স্যার, আগে কিন্তু নাম ছিল শুধুমাত্র রায়হান স্যার, এখন সামনে কিন্তু টাইটেল হয়ে গেল বিসিপিসিএল, অর্থাৎ বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। সে পটুয়াখালী থেকে এসেই আপনাদের এখানে ক্লাস কন্টিনিউ করবে। জয়েনিং হচ্ছে আপনার 26 তারিখে। তারা এখনো আছে, এতক্ষণ ক্লাস নিলেও আগামীকালকেও ক্লাস নেবে, পরবর্তীতেও ক্লাসগুলো কন্টিনিউ করবে। তো এই যে এত ভালো শিক্ষক দিচ্ছি, কম টাকা নিচ্ছি কি জন্য?
আপনি যাতে চাকরি পেয়ে সফল হন বাকিদের মতো, কিন্তু আপনারা কি করতেছেন, অল্প টাকা, অনেকে টাকা দিতে চান না, অনেকে বলেন পরে দিব, এরপরে হচ্ছে আপনার কি করলেন, এইটা সবার সাথে শেয়ার করে দিলেন যে দেখো আমি ভর্তি হয়েছি, একটা ফেক অ্যাকাউন্ট খুললাম, 4-5 জনকে দিয়ে দিলাম, এই শীট গুলো হচ্ছে সবাইকে বিতরণ করে দিলেন। লাস্ট পর্যায়ে কি হবে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ রায়হান স্যার বা যারা চাকরি পাচ্ছে বা হচ্ছে আপনার রুবেল স্যার তো চাকরি অলরেডি করে, এই সমস্ত শিক্ষকেরা আপনাকে এসে আন্তরিকতার সহিত আপনাকে তার জায়গায় নিতে চায় বিদায় পড়াবে। এখন আপনি যদি এই 2 নম্বরে চিন্তা ভাবনা করেন, তাহলে এই জন্য আমি প্রথমেই ক্লিয়ার করলাম যে এইসব কেউ করিয়েন না। কারণ অফলাইনের টিচারকে দিয়ে আমি কিন্তু এখানে ক্লাস নেওয়াচ্ছি, সেম এর থেকে বেটার কস্টিং হচ্ছে, তারপরও আপনাকে ধৈর্য ধারণ করে এখানে থাকতে হবে এবং রেগুলার যদি আপনি ক্লাস করেন পড়েন তাইলে সম্ভব, কিন্তু কখনোই 2 নম্বরে চিন্তা ভাবনা করা যাবে না। রায়হান স্যারের পোস্ট যারা দেখেন নাই দেখবেন, 25 তারিখে 26 তারিখে জয়েনিং, 25 তারিখে আমরা পোস্ট দিয়ে জানাবো। এর অনেক কারণ আছে, কারণের শেষ নেই। এই জন্য আপনি হয়তো বা জানেন না, কিন্তু কালকে আপনার ক্লাস নিবে, পরবর্তীতেও ক্লাস নিবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে আছে বেঁচে আছে ততদিন পর্যন্ত রায়হান স্যার আপনার বেঁচে ক্লাস নিবে। রায়হান স্যার কালকেও বলবে, আমি এই জন্য আজকে যে কথার মাঝখানে যেহেতু আসছে চাইছিলাম রায়হান স্যারই বলুক, আমি বলে দিচ্ছি। আবার বিল্লাল স্যার যে সিভিল ডিপার্টমেন্ট ক্লাস নেয়, সেও তো এমনিতে সুপারিশ প্রাপ্ত অলরেডি, কিন্তু জয়েনিং হয় নাই। কারো জয়েনিং আগে হয়, কারো জয়েনিং পরে হয়, 4-5 মাস আগে সুপারিশ প্রাপ্ত দিচ্ছে কিন্তু জয়েনিং হয় নাই। আর রায়হান স্যারের আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার সাথে সাথে বলে দিছে পটুয়াখালীতে পোস্টিং এবং 26 তারিখে জয়েনিং করতে হবে, খুব অল্প সময় দিচ্ছে। যখন ফ্রি ক্লাস নিচ্ছিল তখন কিন্তু সে গভর্নমেন্ট জব হোল্ডার ছিল না, এখন কিন্তু গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে গেছে। সেই জন্য কখন কি হবে বলা যায় না, আপনাকে সৎ থাকতে হবে, পাশাপাশি এই রুলসটা মেনটেন করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি এটা করবো না, আপনাকে কিন্তু রিমুভ করে দিবে, কারণ এখানে ক্লাস মেনটেন একজন দায়িত্বে বসা আছে, তাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব, ভাই এই রোল নাম্বার না পাইলে আপনি ক্লাস থেকে রিমুভ করে দিবেন। আপনি বলবেন আমি তো মনে নাই, আমি দেখতে পারি নাই, আমি হচ্ছে পরে অ্যাড করবো, এরকম না, সবাইকেই গ্রুপে অ্যাড করে রোল নাম্বার দেওয়া হবে। এটা অনুরোধ থাকবে, আপনাকে রিমুভ করলে কিন্তু আপনার ক্লাসে জয়েন করতে পারবেন না, যে আমাকে রিমুভ করে দিচ্ছে আমি জয়েন করতে পারতেছি না, অ্যাড করেন এবং সেটিং গুলোকে ঠিক করে নিতে হবে। আপনি যদি সেটিং ঠিক না রাখেন তাহলে পরবর্তী আপনি লাইভ ক্লাস দেখতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার কালো অপশন আসবে এবং মাইক্রোফোন খোলার ক্ষেত্রেও হয়তো বা আপনার আস্তে আস্তে ক্লাসটা বর্তমানে একটু ধীর গতি সম্পূর্ণ হবে, পরবর্তীতে আস্তে আস্তে আপনার স্পিড বাড়বে। সেক্ষেত্রে মোবারক স্যার যে ক্লাসটা নিয়েছে সে অনুযায়ী আপনি প্রিপারেশন শুরু করবেন। এরকম না বাকিদের মতো আমি যদি 30 তারিখে জুনিয়র ইন্সট্রাক্টর স্পেশাল একটা ব্যাচ শুরু করি, আপনারা বলবেন তাহলে আমাকে ওইখানেও ভর্তি করি না, আমি ওইখানেও ভর্তি হচ্ছি। এইখানেই সকল প্রিপারেশন হবে, আপনাকে অন্য কোথাও যাইতে হবে না যে আমি অন্য কোথাও গিয়ে আলাদাভাবে প্রিপারেশন নেব। সেম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবকিছু পড়া একই, ওইখানেও যেভাবে পড়ানো হবে আপনার এখানেও সেভাবে পড়ানো হবে। কিন্তু মানুষ কি চিন্তা করে, আমি যখন এত ভালো করে বুঝাইলাম ভাই 27তম অনলাইন ব্যাচে আপনারা ভর্তি হলে এখানে সব কিছু পাবেন, তারপরে বলতেছে ভাই জুনিয়র ইন্সট্রাক্টর স্পেশাল ব্যাচ খুলেন, সেখানে আমরা ভর্তি হবো, ওইখানে আমরা পড়বো। তাহলে বাধ্য হয়ে আবার কি করতে হচ্ছে, এখন না চাইলেও জুনিয়র ইন্সট্রাক্টরকে স্পেশাল ব্যাচ শুরু করতে হচ্ছে, যেটার আবেদন শুরু হবে 21 তারিখ থেকে। কিন্তু আপনাকে অন্য কোথাও ভর্তি হইতে হবে না, সেটা আমরা শুরু করি বা অন্য কেউ শুরু করুক, আপনি এক জায়গায় স্থিরভাবে থাকবেন। মুবারক স্যার যে কথাটা বললো, যদি প্রথম থেকে থাকেন তাহলে শুনতে পারবেন, পরে থাকলেও আবার এটা রিকভার করতে পারবেন, না স্যার কি বলছে কিভাবে করলে সুবিধা হয়। যার কারণে কিন্তু লম্বা সময় স্যার অফলাইনে ক্লাস নিয়ে এসেও আপনার এখানে ক্লাস নিয়ে গেছে। এই কারণে আপনাকে কোথাও যাতে ছুটোছুটি করতে না হয়, আমি খুলছি তো কি হয়েছে, আপনাকে সেখানে ভর্তি হবে বিষয়টা এরকম না, এইখানেও সেম পড়াই হবে। আবার যখন পরীক্ষা হবে জুনিয়র ইন্সট্রাক্টর, তখন কিন্তু আপনাকে আমি পরীক্ষার গ্রুপেও নিয়ে যাবো, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই যে আমার ওদের পরীক্ষা নিচ্ছেন আমাদের নিবেন কিনা। অলরেডি আমার সিলেবাস বানানো হয়ে গেছে, কিন্তু আমি সেটা পাবলিশ করি নাই। আমার ফুল বাংলা ইংরেজি ম্যাথ, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পার্ট বাই পার্ট সিলেবাস বানানো হয়ে গেছে। আমি হয়তো বা পরীক্ষা যখন অ্যাপ্লাই শেষ হয়ে যাবে তারপরে টপিক ভিত্তিক পরীক্ষা শুরু করব, অনলাইনেই সবকিছু হবে। আপনার গাজীপুরে আসা লাগবে না যে ভাই আমি তো গাজীপুরে আসতে পারি না, আমি পরীক্ষা দিতে পারবো কিনা, গাজীপুরে শুরু হবে কিনা জানি না, অনলাইনে ঠিক এই আলাদা আলাদা টপিক ভিত্তিক কিন্তু পরীক্ষা হবে। কিন্তু আপনি যদি বর্তমান রেগুলার ক্লাস না করেন তখন টপিক ভিত্তিক পরীক্ষা যাতে হা হুতাশ করবেন না, আমি পারতেছি না, প্রোনাউন আমি বুঝতেছি না, আবার রেকর্ড ক্লাস দেখে আসতে হবে। এই জন্য সবগুলো ক্লাস লাইভে করলে কি হয়, কথাগুলো শোনা যায়, বোঝা যায় এবং প্রশ্ন করা যায়। স্যাররা এটাই চায়, ইন্টারাকশন যে লাইভ ক্লাসের মাধ্যমে যাতে স্টুডেন্টের প্রবলেম গুলো দ্রুত সমাধান করতে পারি। আমি এই জন্য খুব বেশি কিছু বলবো না, কথা একটাই ছিল, আপনার এই গ্রুপে রোল নাম্বার গুলো দিয়ে দেওয়া হবে, সেটা থেকে আপনার রোল নাম্বারটা ফার্স্টে রিনেম করে নেবেন। 2 নাম্বার কাজ হবে, আপনাকে একটা সিক্রেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। ওই গ্রুপে আপনার 2টা জিনিস চাবে, একটা নাম, একটা রোল নাম্বার। আপনার রোল নাম্বারের সাথে যদি আপনার গুগল ফর্মে দেওয়া ফেসবুক আইডি কানেক্ট মিলে যায় তাহলে আপনাকে অ্যাপ্রুভ করবে, এছাড়া অ্যাপ্রুভ করবে না, সেখানে একটু সময় লাগবে। দ্বিতীয় বিষয় কি, কোনো ফেক অ্যাকাউন্ট সেখানে অ্যাপ্রুভাল পাবে না, সেটা যে কোনো নামেই হোক। আমার নাম সাজিদ বিশ্বাস, আমি অন্য একটা নাম দিয়ে খুলছি, হবে না, আপনাকে আপনারটা দিয়েই করতে হবে, কারণ আমি সত্য কথায় সৎ পথে বিশ্বাসী, আমি 2 নাম্বারই কাজে বিশ্বাসী না। আপনি যেটা দিয়ে খুলছেন সেটা যদি কোনো কারণে ঝামেলা থাকে সেটা আমাকে জানাইতে হবে, যে না আমি ভাবছিলাম এটা দিয়ে ক্লাস করবো,
কিন্তু আমি এখন এটা দিয়ে ক্লাস করতে চাচ্ছি, কারণ বিগত ব্যাচ একটা ধরছি, এই জন্য এটা করতে চাচ্ছি না। আপনি কখনো না কোনো প্রকাশ পাবেই, এরকমটা যে না আমি এটা করছি কখনো প্রকাশ পাবে না। যখন প্রকাশ পাবে জিনিসটা খুবই খারাপ। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার ডিপার্টমেন্টের যে ক্লাস এটা শুরু হবে, কিন্তু একটু সময় লাগবে। কারণ কি, স্টুডেন্ট অনেকে ভর্তি হয় নাই, আস্তে আস্তে হবে। কোন ডিপার্টমেন্টের কয়জন এটা ভাগ করতে হবে, সিভিল কয়জন, ইলেকট্রিক্যাল কয়জন, মেকানিক্যাল কয়জন, এটা ভাগ করে তারপরে ক্লাসে স্টার্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার যখন ক্লাস শুরু হবে আগামীকাল থেকে, কালকে পাটিগণিত ক্লাস হবে, এরপরে রায়হান স্যারকে চাইছিলাম পরশুদিন ক্লাস দেওয়ার জন্য, যেহেতু আগামী সপ্তাহে 26 তারিখে জয়েন হবে, শুক্র শনিবারে থাকবে না, পোস্টিং নিয়ে তারপরে হচ্ছে আসতে পারবে, পরবর্তী দিন আবার বাসায় যাবে। সেক্ষেত্রে আমি আবার মঙ্গলবারে ক্লাস দিব, ম্যাথ ক্লাসটা একটু আগায় রাখবো, এরপরে ডে বাই ডে আমরা সামনের দিকে আগাবো। কিন্তু আপনার ডিপার্টমেন্ট ক্লাসও হবে, নন ক্লাসও হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। যারা স্যার চাকরি হয়ে গেছে স্যার মনে হয় চলে যাবে, যাদের চাকরি হয়ে যায়, যে বিল্লাল স্যার এখনো আছে, অনেকেই ছিলেন, নিয়ামুল স্যার শ্রীমঙ্গল থেকে আইসা ক্লাস নেয়, আবার রায়হান স্যার পটুয়াখালীতে পোস্টিং হইলো, আপনার এই জায়গায় আইসা তারপরে ক্লাস নিবে যতদিন পর্যন্ত স্টেবল হয়। আর যদি মনে হয় যে না আমার তো আসলে শুক্র শনিবারের রুটিনটা মেনটেন করে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি মঙ্গলবার করে ম্যাথ ক্লাসটা নিতে চাই, সেম এজ ওনার ওইখানে আমি ব্যবস্থা করে দিব, সেখানে ক্লাস নিবে। টেনশন হওয়ার কোনো কারণ নাই যে না রায়হান স্যার তো আমার ক্লাস নিবে কি নিবে না। অবশ্যই 100% কথা দিলাম রায়হান স্যার আপনার ক্লাস নিবে। কেন এখন বলতেছি, কালকে এটা কথা বলার সুযোগ নাও হইতে পারে, কারণ অনেক সময় রায়হান স্যার যখন ক্লাস নিবে রাত্রে 8:30 বা 10টায় ক্লাস নিতে পারে, কালকে এখনো ঠিক করিনি, একটু পরে কথা বলে ঠিক করবো। এরপরে দেখা যাবে অনেক রাত হয়ে যাবে, অফিসের ব্যস্ততার কারণে আপনার সাথে এই কথাটা শেয়ার করা নাও হইতে পারে যে না রায়হান স্যার ক্লাস নিবে, এবং মাইক্রোফোন অনেক সময় মিউট করা থাকবে। এই জন্য কারণ যখন স্টুডেন্টরা জয়েন করবে অনেকে হচ্ছে অনেক কথা বলতে চাবে, আপনি চাইলে সেটা কমেন্টে লিখতে পারবেন, কিন্তু অনেক বেশিরভাগ সময় মাইক্রোফোন মিউট করা থাকবে, কারণ অনেকে অনেক কথা বলে, এটা আবার ক্লাসে যখন টিচার ক্লাস নেয় তখন আবার তার ঝামেলা হয়। এই জন্য হচ্ছে পরবর্তীতে আপনার কিছু ম্যাথ ক্লাস আগায় রাখবো, এরপর আস্তে আস্তে সবগুলো ক্লাসই শুরু হবে। আমার মোটামুটি শর্টকাট বিষয় এতটুকুই, কারো কিছু জানার থাকলে বলতে পারেন, না হলে আজকের ক্লাস শেষ। তো কোনো স্যার আমরা যে গ্রুপে অ্যাড আছি এটা কি মূল গ্রুপ? হোয়াটসঅ্যাপ গ্রুপ? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওখানে কি লেখা আছে, 27 লেখা আছে? সেটা তো লক্ষ্য করি নাই। আচ্ছা, পুরাতন যে গ্রুপ আছে ওখান থেকে আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে রিমুভ দিয়ে দেওয়ার জন্য, আর নাইলে আপনারা নিজেরা লিভ নিয়ে নিন, নাহলে পরবর্তীতে ঝামেলা হবে। যে আমার মতো আমি হচ্ছে ভুল করে অন্য আইডি দিয়ে ঢুকছি, ঢোকার পর ওইখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, পরে হচ্ছে আবার রিমুভ করছি, রিমুভ করে আবার এখানে দিচ্ছি। এই জন্য আপনারা ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নেন, ওই গ্রুপে কোনো কাজ নাই। যা কাজ হবে হচ্ছে আপনি দেখবেন একটা গ্রুপ আছে ইসিএইচ অনলাইন জব কেয়ার ব্যাচ 27, ওই গ্রুপে হচ্ছে আপনার সকল কাজ হবে। আপনি চাইলে যে ফ্রি গ্রুপটা ছিল আমাদের, ওই গ্রুপ থেকে লিভ নিতে পারেন, বা চেষ্টা করা হবে আপনাদের সকলকে রিমুভ করে দেওয়ার জন্য, নাহলে আমার মতো ঝামেলা হবে পরবর্তীতে। ওই গ্রুপে যা মেসেজ দিলে লিঙ্ক দেন, আবার ওখানে লিঙ্ক দিয়ে দিলাম, ওখান থেকে লিভ নিতে পারেন, অসুবিধা নেই। আর না হলে তো আপনাকে অ্যাড করবে, ইসিএইচ অনলাইন জব কেয়ার ব্যাচ 27 একটা গ্রুপ আছে, এটা হচ্ছে আমাদের মেন গ্রুপ। স্যার আমি সরাসরি ভর্তি হয়েছিলাম, আপনার সঙ্গে কথা হয়েছিল ফোনে, যে বলছিল যে বাসায় আলাপ করে জানাবা, বাসায় আলোচনা করছি যে অনলাইন বেসে ভর্তি হয়েছেন। হ্যাঁ, ওই যে বাকি টাকা দিতে হবে। আপনি অফলাইনে যে ভর্তি হয়েছে 3000 টাকা দিয়েছেন, আমাকে 650 টাকা দিতে হবে। আমার জি কাছে স্যার। 650 টাকাই অনেক। জি স্যার, এই তাহলে আমি যে 650 টিচারের টাকা ক্লাস পেমেন্ট দেই, স্যার, এই 650 টাকা পরবর্তী মাসে দিব। না এখনই দিয়ে দিতে হবে, পরে আমার খেয়াল থাকবে না ভাই। আচ্ছা ঠিক দিয়ে দেবো। এখনই আপনাকে 650 টাকা দিয়ে দিতে হবে। আর পরবর্তীতে গাজীপুরে যখন আসবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের এখানে কিন্তু সিল মারা থাকবে, আপনি কিন্তু চাইলে আবার অফলাইনে ক্লাস করতে পারবেন না। জনকে অনলাইন ব্যাচে ট্রান্সফার করে দেওয়া হলো, উনি গাজীপুরে আসলে সরাসরি আমার সাথে দেখা করার পরে ক্লাসে জয়েন করতে পারেন। আর আপনি যখন মানি রিসিপ্ট দেখাবেন ওইখানে কিন্তু আপনার ক্রস চেক করতে যায় ধরা পড়ে যাবে। যদি গাজীপুরে আসেন, আর যদি মনে করেন আসবোই না তাহলে অনলাইনে করেন, আর যদি আসেন তাহলে অফলাইনে করেন, কারণ বারবার ট্রান্সফার করা ঝামেলা। যে আমি এখন অনলাইনে করলাম 2 মাস, অনেকে বলতেছে আমাকে একটু সুযোগ দেন, 1 মাস অনলাইনে করি, দেখি কি হয়, এরপর আবার গাজীপুরে আসবেন, দেখা দেখি কিছু নাই। যারা ভর্তি হবে সেম বিষয়, তারা ওইভাবেই পড়বে। স্যার কোন নাম্বারে টাকা পাঠাবো 650 টাকা? ওটা আপনি মেসেজ দিন, আমি ফ্রি হয়ে তারপর আপনার নাম্বার দিব। আচ্ছা ঠিক। আর কিছু? কালকে থেকেই আমাদের ক্লাস শুরু হবে? জি, কালকে শুরু হবে, ম্যাথ ক্লাস হবে কালকে 8:45 আর 10টায়। রায়হান স্যার যেহেতু সোমবারে বাসায় যাবে, সেক্ষেত্রে 8:30 বা 45-এর সম্ভাবনাই বেশি। স্যার কোর্স কমপ্লিট হওয়ার পরে যদি জব না হয়, তা পরবর্তীতে কি আপনারা কি সাপোর্ট দিবেন? আর কিরকম সাপোর্ট চাচ্ছেন? যেমন গাইডলাইন, যেমন বিভিন্ন মডেল টেস্ট অথবা এরকমের
না, এটা আপনাকে নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে। 6 মাস যখন ক্লাস শেষ হয়ে যাবে, আপনার ব্যাচ তো শেষ, আপনার ক্লাস শেষ, আপনার ব্যাচ শেষ, আপনার রেকর্ড ক্লাসগুলো থাকবে, আপনাকে সেখান থেকে দেখে নিতে হবে সেই ক্লাসগুলো। আর যদি কোনো জায়গায় কোনো প্রয়োজন হয় বা পরামর্শ হয়, সেক্ষেত্রে আপনাকে কল দিতে হবে বা মেসেজ দিতে হবে, কারণ আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কোনো টেক্সট দেওয়া হবে না। হ্যাঁ, যদি কোনো আমরা মডেল পরীক্ষা নেই, সেক্ষেত্রে হয়তো বা আমরা আপনাকে মেসেজ দিতে পারি, কারণ আপনার ব্যাচ শেষ হয়ে গেলে ওটার কার্যক্রম শেষ হয়ে যায়। এটা অফলাইনের ক্ষেত্রেও তাই, অনলাইনের ক্ষেত্রেও তাই। তখন আসলে কোনো কথা বলার কোনো প্রয়োজনীয়তা থাকে না। আর আরেকটা বিশেষ কারণ হচ্ছে, আপনার কাছে তো রেকর্ড ক্লাসগুলো থেকেই যায়। আপনি যদি চান মোবারক স্যার প্রথম দিন কি বলছিল, এটা 10 মাস পরেও দেখতে পারবেন। অনেক ক্লাসগুলো তো কখনো আমরা ডিলিট করি না, সারা জীবন দেখতে পারবেন স্যার কি বলছিল একটু শুনি, রায়হান স্যার কখন ক্লাস ছিল একটু শুনি, যার কারণে প্রয়োজন হয় না। আর যদি মনে করেন যখন আমরা পরীক্ষা নিব, যেমন জুনিয়র ইন্সপেক্টর উপলক্ষে গতবার তো মোটামুটি 15টার মতো পরীক্ষা নিছি, না রেলওয়ের উপলক্ষে আর কি। আর জুনিয়র ইন্সপেক্টর তো হিউজ পরীক্ষা নিচ্ছি, টপিক ভিত্তিক, এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট ভিত্তিক, তারপর হচ্ছে প্রি মডেল, এরপর মডেল, তারপর পূর্ণাঙ্গ মডেল, হিউজ পরিমাণে পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষাগুলো হচ্ছে এক্সেস দেওয়া থাকবে, কিন্তু আমি গ্রুপের মধ্যে পাবলিক ভাবে এক্সেস দেওয়া হবে না যে আপনারা সবাই জয়েন করেন, এরকম না। আপনাকে পার্সোনালি বলতে হবে, কারণ আমরা কি করি, আমি যে গ্রুপটা খুলছিলাম এখানে মেম্বার হচ্ছে 139 জন, খালি বলে অ্যাড মি অ্যাড মি, অ্যাড হয়ে কি করে বলে দেখি, দেখা দেখির অপশন নাই ভাইয়া। আমার কাছে 50 জন স্টুডেন্ট জয়েন করবে, 50 জনকেই পরীক্ষা দিতে হবে, কারণ বাকিরা তো টাকা দিয়ে পরীক্ষা দিতে আসবে, অনলাইনটাও এক্সাম সেন্টার। আর আপনাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, ফ্রি ভাবে মূল্য দিবেন না এরকম না। আপনি যখন পরীক্ষা দিবেন না, তখন আপনাকে সেখান থেকে আবার রিমুভ করে দেওয়া হবে, কারণ আপনি তো সেখানে ফ্রিতে অ্যাক্সেস পাচ্ছেন। এখন ফ্রি পাচ্ছেন বিধে যদি বলেন আমি অসুস্থ ছিলাম, ব্যস্ত ছিলাম, দিতে পারি নাই, তাহলে এই কাজ করা যাবে না। ওখানে সময় দেওয়া থাকবে, 4 ঘন্টা সময় পাবেন, 8টা টু 12টা। এর মধ্যে যদি পরীক্ষা না দিতে পারেন, তাহলে আপনার অ্যাপ্লাই করারই দরকার নেই, শুধু শুধু টাকা নষ্ট হবে। আর আপনি সিরিয়াস ভাবে যদি পরীক্ষা না দেন, তাহলে অ্যাপ্লাই করেই লাভ কি, আর আমাদের এক্সাম ব্যাচে ঢুকেই লাভ কি। এটা আপনাকে যখন পরীক্ষার সুযোগ আসবে, তখন বলা হবে যে যারা জুনিয়র সেক্টর উপলক্ষে পরীক্ষা দিতে চাচ্ছেন, তারা হচ্ছে আমাকে মেসেজ দিবেন, আপনি তাদেরকে লিঙ্ক দিব, মানে আইডেন্টিফাই করা থাকবে যে কারা কারা চাইছে। আর আমি আপনার গ্রুপে যদি লিঙ্ক শেয়ার করি, তাহলে মোটামুটি সবাই সেখানে জয়েন করবে, এরপরে বুঝতে পারবো না কারা কারা জয়েন করবে, সদস্য হয়ে যাবে 1-1.5 হাজার। তাদেরকে মেনটেন করা খুব কঠিন, কারণ আমরা বেশিরভাগ পরীক্ষাগুলোই পেইড নেই, খুব কম পরীক্ষায় ফ্রি নেই, কারণ প্রশ্ন করাইতে খাতা দেখতে টাকা দিতে হয়, টাকা ছাড়া জীবনে কোনো কিছু নাই। আপনি মনে করতে পারেন যে 1000 স্টুডেন্টের কাছে আপনার ফ্রি পরীক্ষায় তো নিতে পারেন, তা আমি হচ্ছে টাকাগুলো কোথা থেকে দিব, প্রশ্ন করতেও টাকা লাগবে, তারপরে হচ্ছে যে প্রশ্ন বানাবে, প্রশ্ন অনেক কিছু এখানে সেট আপ করবে, তাদেরকে টাকা দিয়ে কাজগুলো করাইতে হয়। যেন বেশিরভাগ সময় পরীক্ষা পেইডই নেই, কিন্তু যখন আপনাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হচ্ছে, সেখানে মূল্য রাখতে হবে। আপনি স্টেপ বাই স্টেপ পাবেন আপনার গ্রুপেই, যেখানে অ্যাক্টিভ থাকে মেসেজ দেখতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন। যদি এখন অদিত মানে ওখানে তো উল্টাপাল্টা কোনো কথা হবে না, কেউ মিম শেয়ার করবে না, কেউ ভিডিও শেয়ার করবে না, কিন্তু মাঝে মধ্যে খেয়াল রাখবেন কখন সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে, কখন সিলেবাস দেওয়া হচ্ছে, কখন শীট দেওয়া হচ্ছে, একটু খেয়াল রাখলে আপনি আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। আর কিছু না থাকলে হচ্ছে আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাস কালকে 8টা 25 বা 30-এর দিকে হয়তো রায়হান স্যার ক্লাস নেবেন, আর সেক্ষেত্রে ক্লাসটা করবেন। পরবর্তীতে হচ্ছে ক্লাস শেষে যতটুকু যদি প্রয়োজন হয়, দেন হচ্ছে আপনার ওই ক্লাস ওয়াইজ শীট আপনার গ্রুপে দিয়ে দেওয়া হবে। আজকে যে কাজগুলো করা হবে সেগুলো আপনাকে সেখানে বলে দিছি, এটা মেনটেন করার চেষ্টা করবেন। আর পরবর্তীতে আবার যখন কালকে ক্লাস হবে, এটা আমি ক্লাস আজকে কথা বলে আপনাকে আপডেট জানাই দিব, সেই অনুযায়ী আপনি আবার কালকে লাইভ ক্লাসে জয়েন করবেন। তারপরের দিন ক্লাস বন্ধ থাকবে, তারপরের দিন হয়তো বাবা রায়হান স্যার এসে ম্যাথ ক্লাস নিবে, আমি কিছু ক্লাস আগায় নিব, কারণ হচ্ছে শুক্রবার শনিবারে বন্ধ থাকবে। রায়হান আবার পরীক্ষাও আছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনেকের আপনার ব্যাচেও পরীক্ষা আছে, বাইরেও পরীক্ষা আছে, এবং আমাদের এখানে যারা কাজ করে আমি শুরুতে বলছিলাম, তারাও কিন্তু মোটামুটি সবাই পরীক্ষার ভিতরেই থাকে, তারাও ছুটি নিবে। এজন্য সব মিলে আমি একটু ক্লাস পাটিগণিত আগায় নিব, এরপরে ধীরে ধীরে আপনাকে দিব, আপনি ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকবেন। আবার রায়হান স্যার পোস্টিং এ জয়েন দিয়ে আবার ফেরত আসবে, দেন হচ্ছে আস্তে আস্তে তখন ক্লাসগুলো দিব। এখন কিছু ক্লাস আগে আমি আগায় নিব, যাতে পরবর্তী ক্লাসগুলো করতে আমার জন্য সুবিধা হয়। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ক্লাস রুটিন কয়দিন দেরি হবে, আমি আপাতত আপনাকে বলে দিব কখন ক্লাস হবে, কারণ যে প্রসেসে আমি আগাচ্ছিলাম সে প্রসেসটা এখন একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার কারণ কি, রায়হান স্যার আগে ফ্রি ছিল এনি টাইম, মঙ্গলবার টাইম দিলেই হয়তো যে মঙ্গলবার রাত 10টায় রায়হান স্যার ক্লাস দিবে, রবিবার রাত 8টায় আলম স্যার ক্লাস দিবে, এরপর রুবেল স্যার শনিবারের দিন ক্লাস দিবে। কিন্তু এখন হচ্ছে ক্ষেত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমি ম্যাথ ক্লাস কিছুটা আগায় নিব। এরপরে শিক্ষা প্রকৌশলের পরীক্ষা আছে 27 তারিখে, তাহলে 26-27 তারিখে কোনো ক্লাস হচ্ছে না। এরপরে রায়হান স্যার পোস্টিং পটুয়াখালীতে দিল, এরপরে এসে বললো যে মোটামুটি আমি হচ্ছে শুক্রবার করে রেগুলার ক্লাস নিতে পারবো।
এরপর আমি রুবেল স্যারকে টাইম দিব যে স্যার রায়হান স্যার শুক্রবারে নিবে, আপনি হচ্ছে শনিবার দিন নেবেন। তারপর আলম স্যারকে টাইম দিতে হবে, স্যার হচ্ছে আপনি সোমবারে নেবেন। এরপর জাহাঙ্গীর স্যারকে বলতে হবে আপনি বৃহস্পতিবারে নেবেন। তারপরে হচ্ছে ডিপার্টমেন্টের টিচারদেরকে সেট আপ করে দিতে হবে। বুঝতে পারছেন? যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। যারা আজকে শেষ পর্যন্ত ছিলেন বা পরবর্তীতে ক্লাসগুলো দেখবেন, চেষ্টা করবেন নিয়মিত ক্লাসের পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণ করা এবং রুমে পড়া। এরকমটা না যে যে কোনো কেউ 100-500 টাকা দিয়ে কোর্স শুরু করতেছে, আমি সেখানেও ভর্তি হলাম, আরেকখানেও ভর্তি হলাম, আরেকখানেও ভর্তি হলাম, আউটপুট কিন্তু আপনার কোথাও থেকে আসবে না। একটা প্ল্যাটফর্মেই থাকেন, রেগুলার ক্লাস, পরীক্ষা এবং আপনার রুমের পড়ার টেবিলে আপনার পরবর্তী গন্তব্যস্থল ঠিক করে দিবে। এইটা আমি এখনো প্রমাণ পাচ্ছি, আগেও পাইছি, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো। কারণ যে পরিশ্রম করে সে কখনো বিফলে যায় না। এরকম অসংখ্য উদাহরণ আছে। আশা করতেছি আপনারাও আগামীতে সকলের অনুপ্রেরণা হয়ে উঠবেন। শুধুমাত্র আপনাকে একটু কষ্ট করতে হবে। যদি আপনি বাসায় থাকেন, মাঝে মধ্যে পড়াশোনা হারাই ফেলবেন, গ্রুপে আসবেন, সিলেবাস দেখে নিজের পড়া নিজের তাগিদ দিয়ে উঠতে হবে যে না আমাকে এটা পড়তে হবে। কারণ এই যে বললাম, আজকে রায়হান স্যার যদি 1 লাখ টাকা স্যালারি পায়, এটাকে আপনি অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন যে আজকে আগে যখন বেকার ছিল তখন তার কাছে কোনো টাকা ছিল না, আজকে জয়েন করার সাথে সাথে বেতন হচ্ছে 1 লাখ টাকা প্লাস। তাহলে আমাকেও যদি অবস্থানে যাইতে হয়, পরিশ্রম করে উঠতে হবে। এমন না রায়হান স্যারের মাধ্যমে, বিল্লাল স্যারের মাধ্যমে, নিয়ামুল স্যারের মাধ্যমে চাকরি নেওয়া সম্ভব, এরকমটা না। কোনো লবিং নাই, পরিশ্রম করে আমাকে যাইতে হবে। এই মন মানসিকতা নিয়ে প্রথম দিন থেকে পড়া শুরু করবেন, তাহলে কোনো ল্যাগিং থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। পরবর্তীতে একবার গ্যাপ করলে উঠানো অনেক কঠিন। তাহলে সকলের জন্য শুভকামনা থাকলো। আজকের ক্লাস এখানেই শেষ। আশা করবো আপনারা সবাই রেগুলার পরিশ্রমের মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সরকারি চাকরি, সেইটা পর্যন্ত পৌঁছতে সক্ষম হবেন। আল্লাহ হাফেজ।